আচ্ছা, তো এই চ্যাপ্টারে যেটা হয় মানে ম্যাথমেটিক্যাল টার্ম এই চ্যাপ্টারে নাই বললেই চলে, কিন্তু অনেক কনসেপ্ট আছে এবং খুবই বেসিক চ্যাপ্টার। এই চ্যাপ্টার ভালো পারলে কেমিস্ট্রি অর্গানিক এই চ্যাপ্টারের বেসিক অনেক কাজে লাগে, শুধু অর্গানিকে না, তুমি যে কোনো চ্যাপ্টারে যাবা টুকটাক এই চ্যাপ্টারের বেসিক সবখানে কাজে লাগে। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। আর আরেকটা জিনিস বলে দিই যে এই চ্যাপ্টারের প্রথম দিকে আজকে আমরা যেগুলো পড়াবো পর্যায় সারণী, পর্যায় সারণীর বিভিন্ন হ্যান ত্যান অনেক কিছু। সো কথা হচ্ছে, সত্যি কথা বলতে কি এই চ্যাপ্টারের উপরে তোমাদের আমি ক্লাস নিব আনুমানিক 7টা, বেশি লাগলে বেশি, বা 7-এর বেশি জীবনও লাগবে না। আমি চাইলে এই চ্যাপ্টারের উপরে 20টা ক্লাসও নিতে পারি, মানে এটা এমন একটা চ্যাপ্টার চাইলে 20-25টা ক্লাসও নেওয়া যায়। কিন্তু কথা হচ্ছে তোমাকে জানতে হবে কি পড়তে হবে, তোমাকে বুঝতে হবে যে আমার কি কি লাগবে কি কি লাগবে না। এটা কথাগুলো কেন বলছি, আমি ভার্সিটি ক্লাস নেওয়ার আগে দেখছিলাম একজন অনলাইনে টিচার, সে এই চ্যাপ্টারে পর্যায় সারণীর ইতিহাস এইটার উপরে 3 ঘন্টার একটা ক্লাস নিছে অ্যাডমিশন ব্যাচ। সো অ্যাডমিশন ব্যাচে পর্যায় সারণীর ইতিহাস, মানে যেগুলো তোমাদেরকে আমি একটু হোমওয়ার্ক দিব, যেমন বলে দিচ্ছি যে ডোবেরাইনের ত্রয়ী সূত্র, নিউল্যান্ডের অষ্টক সূত্র, মেন্ডেলিফের পর্যায় সূত্র, এটার উপরে তারপরে হইতেছে পর্যায় সারণী কিভাবে আসছে 3 ঘন্টার একটা লেকচার নিছে গল্পগুজব করে টোরে। মানে আমার কথা হচ্ছে ভাই, তুমি যদি এই সময় এসে পর্যায় সারণীর ইতিহাস পড়ো 3 ঘন্টার একটা ক্লাসে, তো তুমি আসলে, আমার এটার জন্য খারাপ লাগছে যে যারা ওই ক্লাসগুলো করছে ফলো করছে, ওরা নিজেরা ইভেন জানেই না যে ওরা কতটা বিপদে আছে। যে পড়াচ্ছে সেও হয়তো জানে না। তো আমরা আসলে ওই দিকে যাব না, আমরা যতটুকু কম্প্যাক্ট করা যায় এবং হচ্ছে কোনো কিছু বাদ না দিয়ে আমাদের অ্যাডমিশনের জন্য সুন্দর মতো পড়া যায় সেটা হচ্ছে আমরা বুঝবো, সেভাবে আমরা আগাবো। ওকে, সো এই হচ্ছে আমাদের আধুনিক পর্যায় সারণী এবং তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিব আমি। দেখো, পড়াশোনা কিন্তু এক এন্ড থেকে শুধু করাইলেই হবে না, তোমাকে নিজেকেও পড়তে হবে। কি কি দেখো, এইগুলো হচ্ছে হোমওয়ার্ক: ডোবেরাইনের ত্রয়ী সূত্র, নিউল্যান্ডের অষ্টক সূত্র, আর মেন্ডেলিফের পর্যায় সারণী না, মেন্ডেলিফের পর্যায় সূত্র। এগুলো সবাই একটু পড়ে নিবা। এখান থেকে প্রশ্ন আসবে না বলে দিলাম, তারপরও 9-10 এর বইতে ছিল, সবাই একটু দেখে নিও। যে ত্রয়ী সূত্র মানে তিনটা পরমাণুর মধ্যে প্রথমটা শেষটা পারমাণবিক ভরের যে গড় মান, সেইটা মাঝখানেটা সমান হয়। ওকে, তারপরে হইতেছে নিউল্যান্ডের অষ্টক সূত্রে বলা হয় 8টা পরপর ধর্ম রিপিট হয়। আর মেন্ডেলিফের পর্যায় সূত্র ছিল মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম এদের পারমাণবিক ভর অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয়। এই তো ইনঅর্গানিক রিয়েকশনগুলো একটু টাইপ ওয়াইজ করে দিয়েন, ওইটা নিয়ে প্যারা খাচ্ছি। ইনঅর্গানিক রিয়েকশনের আসলে টাইপ বের করতে গেছিলাম, কিন্তু ওরকম টাইপের মধ্যে ফেলানো যায় না, একেবারেই র্যান্ডম। আর ইনঅর্গানিক রিয়েকশনটা শুধু এক চ্যাপ্টারের পড়া না, এটা পুরো অর্গানিক, যখন পুরো অর্গানিক বলতেছি, পুরো 2টা বই যখন শেষ হয়ে যাবে তখন এমনিতেই যে রিয়েকশনগুলো মাথায় থাকবে সেগুলো হচ্ছে ফলো করলেই হবে। মানে এখান থেকে 5টা আসলে 5টাই কেউ পারবে না। সো সবাই হইতেছে নিজের মতো করে হচ্ছে যতগুলো পারে। ভাইয়া, আপনি তো কেমিক্যাল বন্ডিং থেকে জেনারেলি স্টার্ট করেন, এবার পিরিয়ডিক প্রপার্টিজ থেকে কেন? এমনি, মানে যেটা যখন মন চায় আর কি। তো ডোবেরানের ত্রয়ী সূত্র, নিউল্যান্ডের অষ্টক সূত্র, মেন্ডেলিফের সূত্র, এটা হোমওয়ার্ক সবার জন্য। আর পর্যায় সারণীর ত্রুটি সমূহ, এটাও সবার জন্য একটু হোমওয়ার্ক দিচ্ছি। মানে কি কি ত্রুটি পর্যায় সারণীতে আছে, হাইড্রোজেনের অবস্থান নিয়ে আছে, ল্যান্থানাইট সিরিজ অ্যাক্টিনাইট সিরিজের অবস্থান নিয়ে আছে, তারপরে হিলিয়ামের অবস্থান নিয়ে আছে। হিলিয়ামকে কেউ কেউ গ্রুপ 2 তে রাখতে চায় কারণ ইলেকট্রন বিন্যাস গ্রুপ 2 এর মতো। হাইড্রোজেনকে কেউ হ্যালোজেনের সাথে রাখতে চায় কারণ ইলেকট্রন বিন্যাস হ্যালোজেনের মতো। তারপরে হচ্ছে কি, ল্যান্থানাইট সিরিজ অ্যাক্টিনাইট সিরিজ এক বক্সের মধ্যে 15-15টা মৌল কেন থাকবে। এই জিনিসপত্র 9-10 এর বইতে ছিল, আমি এগুলো নিয়ে এখন কথা মাথা ঘামাবো না। সো তোমরা অনেকে প্রশ্ন করো যে ভাই পর্যায় সারণী থেকে কি কি পড়তে হবে। সো কি কি পড়তে হবে সেগুলো আমি একটু বলে দিই। পড়তে হবে হইতেছে এইটা, 1 থেকে 30 পর্যন্ত। আমি বিশ্বাস করি এটা অলরেডি সবাই পারে। অল মানে যা আছে সবই পড়বা। এখন 1 থেকে 30 পর্যন্ত কি কি আছে? 30টা মৌল আছে, 30টা মৌলে 30টা প্রতীক আছে, সেই 30টা মৌলের পারমাণবিক ভর আছে, 30টা মৌলের পারমাণবিক সংখ্যা আছে, তারপরে সেই মৌলটার গ্রুপ আছে, সেই মৌলটার কি বলে পর্যায় আছে। কার কার মুখস্থ আছে এটা? 1 থেকে 30 পর্যন্ত প্রতীক, পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা, সে কোন গ্রুপে আছে, সে কোন পর্যায়ে আছে, এই জিঙ্ক পর্যন্ত ভাই মুখস্থ রাখতেই হবে কিন্তু। এর বাইরেও আরো কিছু মুখস্থ রাখতে হবে, সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। বাট এইটুকু মুখস্থ রাখাই লাগবে, নো ওয়ে, 1 থেকে 30 পর্যন্ত। এবং অনেকে 60-70টা মনে রাখে, অনেকে 50টা মনে রাখে, কোনো আপত্তি নাই, কিন্তু 1 থেকে 30 পর্যন্ত মনে রাখাই লাগবে। তোমাদেরকে আরো কিছু জিনিস মনে রাখা লাগবে, সেইগুলো আমি একটু এখানে লিখে দিচ্ছি। এগুলো আমার সাথে সাথে লিখে নিও।
মনে রাখা লাগবে হচ্ছে এখন আমরা যেটাকে হচ্ছে 1 পড়ি গ্রুপ, আমরা তো এখন গ্রুপ পড়ি কিরকম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, এই হচ্ছে আমাদের বর্তমান গ্রুপের নাম, 1 থেকে শুরু করে 18 পর্যন্ত। কিন্তু একটা সময় কিন্তু এই গ্রুপগুলোর নাম এরকম ছিল না। আমরা জানি 18টা গ্রুপ আছে পর্যায় সারণীতে। এই যে আমরা যে 1 2 3 4 ডাকি, আগে রোমান হরফে এ বি সি এরকম ছিল, এ বি ছিল, সি ছিল না। এখন ওইটা বাদ দেওয়া হয়েছে, কোথাও ওটাই ব্যবহার করা হয় না, কারণ ওটা এতটা কনভিনিয়েন্ট ছিল না। কিন্তু তোমাদের টিচাররা এখনো যখন প্রশ্ন করেন আর কি অ্যাডমিশনের সময়, তখন হয়তো ওনাদের ওইটা মাথায় থাকে না যে ওই জিনিসটা এখন বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখনো প্রশ্নে অপশনে আগের মতো অপশন থাকে। তো আমাদেরকে জানতে হবে যেটাকে এখন আসলে আমরা গ্রুপ 1 ডাকি, এইটা আগের নামটা ছিল হইতেছে 1 এর এ, রোমান হরফে 1 তারপর হচ্ছে এ। যেটাকে আমরা 2 ডাকি সেটা আসলে 2 এর এ, 1 এর এ, 2 2 এর এ, মুখস্থ করবা সবাই। যেটাকে 13 ডাকি সেটা হইতেছে 3 এর এ, 14 যেটা 4 এর এ, 15 5 এর এ, 16 6 এর এ, 17 7 এর এ, 18 কেউ 8 এর এও বলা হয়, কেউ শূন্যই বলে, শূন্য বেশি চলে। তাহলে 1 1 এর এ, 2 2 এর এ, তারপরে 3 3 এর এ, 4 4 এর এ, 5 5 এর এ, 6 6 এর এ, 7 7 এর এ, না 13 থেকে শুরু হয়। 13 3 এর এ, 14 4 এর এ, 15 5 এর এ, 16 6 এর এ, 17 7 এর এ, 18 8 এর এও বলা হয়, শূন্যও বলা হয়। তাহলে ভেবি বি কোনগুলা? বি হইতেছে এইখানে। আমরা যেটাকে এখন বলি হইতেছে 3, সেটা আসলে 3b ছিল আগে। 4 4b, 5 5b, 6 6b, 7 7b, 8 9 10, এই তিনটাকে বলা হইতো হচ্ছে গ্রুপ 8। এটাও পর্যায় সারণীর একটা ত্রুটির মধ্যে ছিল যে এই তিনটাকে কেন 8 বলা হবে। এটা হচ্ছে 1b, এটা হচ্ছে 2b। এটুকু কিন্তু মুখস্থ করতে হবে, এবং আমি বিশ্বাস করি এই ক্লাসে তোমাদের মুখস্থ হয়ে যাবে 1 1 এর এ, 2 2 এর এ, 13 3 এর এ, 14 4 এর এ, 15 5 এর এ, 16 6 এর এ, 17 7 এর এ, 18 0, 3 3b, 4 4b, 5 5b, 6 6b, 7 7b, 8 9 10 হচ্ছে 8, 11 1 এর b, 12 12 2 এর b। তোমাদের আরো কিছু জিনিস মনে রাখা লাগবে, সেটা হচ্ছে আমরা জানি যে হইতেছে গ্রুপ 1 এ হাইড্রোজেন থাকে। সো এইখানে থাকে হচ্ছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, তারপরে হচ্ছে পটাশিয়াম, রুবিনিয়াম, সিজিয়াম। একটু ফাঁকা ফাঁকা করে দিন, নাহলে হইতেছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিনিয়াম, সিজিয়াম। আমি তোমাকে বলছি না যে রুবিনিয়াম সিজিয়াম এর পারমাণবিক সংখ্যা ভর মনে রাখো, আমি তোমাকে বলছি যে এই হাইড্রোজেনের নিচে যে হচ্ছে এটা আছে সেটা মুখস্থ করো। আর এগুলো তোমাদের কাছে ছন্দ আছে না, হাই লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। আমি আবারও বলছি, আমি বলছি পটাশিয়ামের নিচে রুবিনিয়াম, তার নিচে সিজিএম আছে, এটা মুখস্থ করো। তার নিচে ফ্রান্সিয়াম আছে, বাট ওটা দরকার নেই। গ্রুপ 2 এর ক্ষেত্রে হইতেছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। এটা মুখস্থ করো। মানে এই যে আমি স্ট্রনসিয়াম, বেরিয়াম এদের পারমাণবিক ভর সংখ্যা মুখস্থ করতে বলছি না, আমি মুখস্থ করতে বলছি অবস্থানটা। মানে ও যে হচ্ছে বেরিলিয়াম ম্যাগনেসিয়ামের নিচে আছে। এরপরে তোমাদের মুখস্থ করতে হবে হচ্ছে এই অংশটুকু, যে পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্যালসিয়ামের পরে দেখবা হইতেছে স্ট্রনসিয়াম আছে। সো এই হচ্ছে আমাদের স্ট্রনসিয়াম, সরি স্ক্যান্ডিয়াম আর কি, স্ক্যান্ডিয়াম। তারপরে হচ্ছে আমাদের টাইটেনিয়াম, তারপরে হচ্ছে ভ্যানাডিয়াম, এরপরে হচ্ছে ক্রোমিয়াম, তারপরে ম্যাঙ্গানিজ, এরপরে হচ্ছে আয়রন, কোবাল্ট, এরপরে হচ্ছে নিকেল, তারপরে হচ্ছে কপার, এবং এরপরে হচ্ছে জিঙ্ক। সোজাসুজি হইল না, যাই হোক।
আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এই সিরিজটা মুখস্থ করতে হবে। আমি বিশ্বাস করি এটা সবার আছে। স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এটা মুখস্থ থাকা উচিত। তারপরে তোমাকে মুখস্থ করতে হবে হইতেছে এইটা, এখানে হইতেছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থেলিয়াম মুখস্থ করবা। এরপরে হচ্ছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন এবং হচ্ছে লেড। তারপরে হইতেছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। এইখানে হচ্ছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোরিয়াম, পোলেনিয়াম, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্ট্রেটিন, আর এখানে হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এই হচ্ছে তোমার মনে রাখার কাজ। সেভ করে নেই। ম্যাজিক নাম্বার দিয়ে সবগুলোর পারমাণবিক মনে রাখা যায় না, যায় না। তাহলে সোজা কথা হচ্ছে মনে কি রাখবো, কে কার নিচে আছে কে কার উপরে আছে এইটুকু মনে রাখবো। আর মনে রাখবো হইতেছে এই যে এটা, মাঝখানের গুলো মনে রাখা লাগবে না। ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি পর্যায় সারণী সম্পর্কে যেসব জিনিস মনে রাখা লাগবে সেসব জিনিস। তো আমরা মনে রাখবো 1 থেকে 30 পর্যন্ত মনে রাখবো এই অংশটুকু। এবার কিছু বেসিক ইনফরমেশন দেখব। পর্যায় সারণীতে গ্রুপ হচ্ছে 18টা, আমরা সবাই জানি। পর্যায় হচ্ছে 7টা, এটা নিয়ে আমরা সবাই জানি। কিন্তু আরো কিছু বেসিক জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে পর্যায় 1-এ মৌল 2টা আছে, তোমরা সবাই জানো। পর্যায় 2 এবং হচ্ছে পর্যায় 3। মৌল আছে হচ্ছে 8টা। পর্যায় 4, পর্যায় 5 মৌল আছে 18টা। পর্যায় 6, পর্যায় 7 মৌল আছে কয়টা? 32টা। এই সংখ্যাগুলো মনে রাখা লাগবে। তাহলে আমাকে বলো তো ভাই, যদি পরীক্ষায় কখনো প্রশ্ন আসে যে বড় পর্যায় কোনটা, উত্তর কি হবে? 6 এবং 7, সব থেকে বেশি সংখ্যক মৌল আছে। আচ্ছা, যদি বলা হয় তো আমি বুঝলাম বড় পর্যায় হচ্ছে 6 এবং 7, বড় পর্যায়। বলো তো ভাই বড় গ্রুপ কোনটা? আসতেই পারে পরীক্ষায় যে পর্যায় সারণীর সব থেকে বড় গ্রুপ কোনটা। বড় গ্রুপ কিন্তু হচ্ছে গ্রুপ 3। এখন প্রশ্ন হচ্ছে ভাই কেন গ্রুপ 3 হচ্ছে বড় গ্রুপ? কারণ হচ্ছে ল্যান্থানাইট সিরিজ আর অ্যাক্টিনাইট সিরিজের যে মৌলগুলো আছে সেই মৌলগুলোকে আমরা গ্রুপ 3 তে বলি, তাই না? তারপরে আছে দেখো পর্যায় সারণীর কিছু কিছু গ্রুপের কিছু স্পেসিফিক নাম আছে। গ্রুপ 1 কে ক্ষার ধাতু বলে, তুমি সবাই জানো, ইভেন 9-10 এর স্টুডেন্টরা জানে। গ্রুপ 2 কে মৃৎক্ষার ধাতু বলে, এটাও সবাই জানে। যে নামগুলো অনেকে জানে না বা অনেকে ভুলে যায়, আমি সেই নামগুলো একটু লিখে দিই। সেটা হচ্ছে গ্রুপ 11, এদেরকে ডাকা হয় মুদ্রা ধাতু, তাই না? গ্রুপ 15, এদেরকে ডাকা হয় নিকটোজেন নামে, নিকটোজেন। আর গ্রুপ 16, এদেরকে ডাকা হয় চালকোজেন নামে। বাকি যেগুলো ডাকে তুমি অলরেডি জানো, হ্যালোজেন কারা তুমি জানো, নিষ্ক্রিয় গ্যাস কারা তুমি জানো, ক্ষার ধাতু মৃৎক্ষার ধাতু কারা এগুলো তুমি জানো, এগুলো নিয়ে বলার কিছু নাই। তাহলে বড় গ্রুপ হচ্ছে 6-7, বড় পর্যায় হচ্ছে 6-7, বড় গ্রুপ হচ্ছে 3। তারপরে গ্রুপ 11 মুদ্রা ধাতু, 15 নিকটোজেন, গ্রুপ 16 হচ্ছে চালকোজেন। আমাদের আরো কিছু জিনিস জানতে হবে, দেখো তো অলরেডি জানো কিনা। এই গ্রুপ 1 এ কি ধাতু আছে না অধাতু আছে বলো তো ভাই? গ্রুপ 1, যে গ্রুপ 1 এ যে মৌলগুলো আছে এগুলো কি ধাতু অধাতু নাকি সবই আছে? দেখো গ্রুপ 1 এ কিন্তু দুটোটাই আছে। কেন? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিনিয়াম, সিজিয়াম এগুলো ধাতু, বাট হাইড্রোজেন আবার কি অধাতু না?
তো হাইড্রোজেনকে আমি ধরে সব বলতে পারি যে এখানে মেটাল নন মেটাল দোনোটাই আছে। ওকে, চালকোজেন মানে আকরিক উৎপন্নকারী, গ্রুপ 16। অক্সিজেন সালফার গুলো সব আকরিক তৈরি করে না, এই জন্য চালকোজেন বলে। তাহলে গ্রুপ 1 এ ধাতু অধাতু দোনোটাই আছে। গ্রুপ 2 এইখানে শুধু মেটাল আছে। কেন? বেরিলিয়াম ম্যাগনেসিয়াম মানে নরমালি নন মেটাল গুলো উপরের দিকে থাকে। তুমি যদি প্রথমটাকেই মেটাল পেয়ে যাও তাহলে আর চিন্তা করারই দরকার নেই যে এখানে নন মেটাল নাই, নন মেটাল ওখানে থাকবেই না। সো বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এখানে কোনো অধাতু নাই। এরপরে হচ্ছে গ্রুপ 3 থেকে শুরু করে গ্রুপ 12 পর্যন্ত, এর মধ্যে কোনো নন মেটাল পাবা না, সব মেটাল। স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম এটাই তোদের প্রথম পর্যায়, তাই না? এখানে যেহেতু কোনো নন মেটাল নাই, তার মানে নিচেও কোনো নন মেটাল থাকবে না, কারণ নিচের দিকে গেলে সব হচ্ছে নন মেটাল থাকে না। নন মেটাল যদি কোথাও থাকে উপরের দিকে থাকে। তাহলে আমি দেখলাম যে হইতেছে গ্রুপ 1 এ বোথ, 2 তে মেটাল, 3 থেকে 12 পর্যন্ত মেটাল। এরপরে আসি হইতেছে 13 থেকে শুরু করে 18 পর্যন্ত। এই যে 13 থেকে শুরু করে 18 পর্যন্ত এরা খেয়াল করছো? বোরন অধাতু মানে বোরন অপধাতু, কিন্তু মেটাল তো না। তাহলে এখানে বোরন অপধাতু বা অধাতু যাই বলি, অ্যালুমিনিয়াম ধাতু, গ্যালিয়াম ধাতু, কার্বন অধাতু, নাইট্রোজেন অধাতু, ফসফরাস অধাতু, আর্সেনিক অপধাতু, অ্যান্টিমনি বিসমাথ আবার ধাতু। তো এখানে যতগুলো আছে উপরে হইতেছে আমাদের অধাতু, নিচে হচ্ছে ধাতু। তাহলে 3 থেকে 13 থেকে শুরু করে 12 পর্যন্ত এখানে আবার কি আছে? এখানেও আমাদের বোথ আছে। খুবই ইম্পর্টেন্ট তথ্য। তাহলে একে হচ্ছে ধাতু, না একে হচ্ছে বোথ, 2 থেকে 12 পর্যন্ত হচ্ছে মেটাল, 13 থেকে 18 পর্যন্ত বোথ আছে। ওকে, সো এই তথ্যটুকু কিন্তু আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে, নো ওয়ে। এরপরে দেখি হইতেছে, এটা পরে দেখব, ব্লক এলিমেন্টস। পর্যায় সারণীতে ব্লক কয়টা? ব্লক হচ্ছে 4টা, তাই না? এস, পি, ডি এবং হইতেছে এফ। এস, পি, ডি, এফ এগুলোকে আমরা ব্লক এলিমেন্টস বলি। ভাই প্রত্যেকটা চালকোজেন বইয়ে পর্যায় সারণীতে ধাতু ধাতু সিঁড়ি দেওয়া আছে, ওই সিঁড়ি মনে রাখতে গেলে তো খবর হয়ে যাবে। সিঁড়ি মনে রাখা মানে হইতেছে, আমি বলে দিচ্ছি, সিঁড়ি হইতেছে এটা, দেখো যে এই যে বোরন হচ্ছে কি বলে, মানে সিঁড়ি পর্যায় সারণী দেখে বের করা সহজ, কিন্তু না দেখে সিঁড়ি বের করা তো খুব টাফ হয়ে যাবে। কিভাবে টাফ হয়ে যাবে? দেখো অ্যালুমিনিয়াম ধাতু, অ্যালুমিনিয়াম ধাতু, জার্মেনিয়াম ধাতু, সো এই যে এইভাবে আর কি শুরু হইতেছে, বুঝছো? এইভাবে শুরু হইতেছে এরকম ধাতু, কিন্তু ওভাবে তো মনে রাখা টাফ হয়ে যাবে। ওইটা কখন তোমার জন্য ইজি হবে? তোমার চোখের সামনে যদি পর্যায় সারণী আঁকা থাকে। এখন পরীক্ষার হলে তো চোখের সামনে পর্যায় সারণী আঁকা থাকবে না। আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা সংখ্যা। এস ব্লক মৌলের সংখ্যা 14টা, পি ব্লক মৌলের সংখ্যা 36টা, ডি ব্লক মৌলের সংখ্যা 41টা, আর এফ ব্লক মৌলের সংখ্যা 27টা। এই ডি ব্লক মৌল নিয়ে মারামারি লেগে গেছে। সঞ্জিত কুমার গুহ স্যার বলে 40টা, অন্যান্য বই বলে 41টা, এবং সঞ্জিত কুমার গুহ স্যারের বইয়ে সুন্দর রেফারেন্সও দেওয়া আছে যে বাবা এই কারণে হচ্ছে 40টা, কিন্তু অন্য সব বইতে 41টা। মেডিকেল অ্যাডমিশনে যতবার এই সংখ্যাটা আসছে যে ডি ব্লক মৌলের সংখ্যা কয়টা, অপশনে 40টা ছিল না, 41টাই ছিল। তো আমি বলে দিচ্ছি 41টা, তুমি জেনে নাও 41টা, পরীক্ষা আসলে দেখাবে 41টা, গবেষণা করার দরকার নেই এটা নিয়ে। বলতেছি, আবারও বলতেছি, সঞ্জিত কুমার গুহ স্যারের বইয়ে এখানে 40টা লেখা আছে। এখন আমাদের আরেকটু দেখতে হবে যে কোন ব্লক কোথায় কোথায় আছে। এইটা হচ্ছে গ্রুপ 1, গ্রুপ 2 হিলিয়াম। গ্রুপ 1, গ্রুপ 2 হিলিয়াম হচ্ছে আমাদের এস ব্লক। পি ব্লক হচ্ছে 13 থেকে শুরু করে 18 পর্যন্ত, কিন্তু কি বাদ যাবে? হিলিয়াম বাদ যাবে, ওই যে হিলিয়াম তো এস ব্লকে চলে আসছে। ডি ব্লক হচ্ছে 3 থেকে শুরু করে 12 পর্যন্ত, তার সাথে 3টা মৌল, ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম আর থোরিয়াম। এই থোরিয়ামটা নিয়ে আসলে বইয়ে বইয়ে খুব ঝামেলা আছে। একটু বুঝাই দেই যে এস ব্লক হইতেছে এইটা 1, 2 আর এই কোণার মৌল হিলিয়াম হচ্ছে এস ব্লক। তারপরে পি ব্লক হইতেছে এই যে হিলিয়াম বাদে এখানে যে বর্গক্ষেত্র আছে, সেই বর্গক্ষেত্র হইতেছে আমাদের
পি ব্লক। ডি ব্লক হচ্ছে যে নীল রংটা দেখতে পাচ্ছ, 3 থেকে শুরু করে 12 পর্যন্ত। এইখানে ল্যান্থানাম বসাও, এইখানে অ্যাক্টিনিয়াম বসাও। আর এই যে থোরিয়াম, এই থোরিয়ামটা নিয়ে আসলে বইয়ে বইয়ে ঝামেলা। সঞ্জিত কুমার গুহ স্যার বলছে থোরিয়ামটা ডি ব্লক না, এ ব্লক। আর অন্যান্য বই বলছে থোরিয়ামও ডি ব্লক। তো ওই গবেষণায় আমরা এখন যাব না, আমরা থোরিয়ামকে ডি ব্লকই ধরে নেই। আর এ ব্লক হইতেছে ল্যান্থানাইট সিরিজ মানে এল সিরিজ, আর অ্যাক্টিনাইট সিরিজ, কিন্তু তিনটা বাদ। একটা হচ্ছে ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম অ্যান্ড থোরিয়াম বাদ। এই হচ্ছে আমাদের ব্লক এলিমেন্টস SPDF। এই তথ্যগুলো দরকার। আরো কিছু তথ্য জানা দরকার পর্যায় সারণীতে, বুঝছো? সেইগুলো আমরা MCQ সলভ করতে করতে যখন যেটা সামনে আসবে তখন সেটা দেখব। তোমাদেরকে তো বলে দিয়েছি MCQ নোট করতে হবে না, কিন্তু যদি এরকম নতুন কোনো, যেমন সামনে কর্ণ সম্পর্ক তোমাদেরকে আমি পড়াবো, সেটা একটা MCQ দিয়ে তারপরে পড়াবো। তোমাদেরকে আমি অপদার্থ সংখ্যা পড়াবো, সেটা একটা MCQ দিয়ে পড়াবো। ইলেকট্রন বিন্যাস থেকে অবস্থান নির্ণয় পড়াবো, সেটা একটা MCQর মধ্যে গিয়ে পড়বো। বাট এইগুলো একেবারে বেসিক তথ্য। আরেকটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে তোমাদের গ্রুপে কনভারসেশন দেখে আমার কাছে মনে হইলো তোমরা ইভেন জানোই না যে কি পড়তে হয়, কিভাবে পড়তে হয়। সেটা হচ্ছে গ্রুপে একজন বলল যে শাওন ভাইয়া তো কি জানি SP3D না কি জানি, হ্যাঁ, সংকরায়নের জন্য সিসও গঠন হয়, এটা তো পড়াই নাই। তাহলে শাওন ভাইকে কোনো কিছু বাদ দিয়ে পড়াই? ভাই ও ইভেন জানেই না যে কেমনে পড়াইতে হয় আর ওর কাজটা কি। ধরো এই পর্যায় সারণীর আমি তোমাকে একটা তথ্য দিলাম না যে সব থেকে ভারী মৌল ফর্সে হচ্ছে অগ্নাসন, ধরো এই তথ্যটা আমি তোমাকে দিলাম না, এর মানে কি শাওন ভাই এটা স্কিপ করছে? পর্যায় সারণী সম্পর্কে তথ্য দিলে হাজার তথ্য দেওয়া যায়। সো হাজার তথ্য দেওয়া যায় মানে হইতেছে তুমি যদি হচ্ছে এটা নিজে একটু পড়ো, বইটা তো পড়বা তাই না? আমার ক্লাস তোমার কথা বলি সম্ভব না। সো তোমাকে জানতে হবে যে কি পড়তে হয় কি পড়তে হয় না। তোমাকে বুঝতে হবে ক্লাসে কি করানো উচিত, ক্লাসে কি করানো উচিত না। সংকরায়নের সাথে প্রায় 20টার মতো বন্ধন কোণ আর স্ট্রাকচার অ্যাসোসিয়েটেড। সো আমি প্রায় ওখানে 10-12টা একে একে দেখাইছি। এরপর ধরো ওই একটা সংকরায়নের সাথে যে হচ্ছে মানে প্রাসঙ্গিক যে বন্ধন কোণ বা আকৃতি, সেটা ধরো ক্লাসে দেখানো হয় নাই, তার মানে কি সেটা পড়ানো হয় নাই? পড়ানো হয় নাই। আর একটা উদাহরণ কম পড়ানো হয়েছে, সেটা এক মনে করো না আর কি। ওকে, তাইলে আমাদের গেল এইটুকু। সো আমরা কিছু প্রশ্ন দেখি। শোনো, হুটহাট করে টিচারকে জাজ করে ফেলবা না, বিশেষ করে যে মানুষটা তোমার থেকে 10 বছরের বড়, এবং শুধু 10 বছরের বড় না, 10 বছরের অভিজ্ঞতায় বড়। তুমি যে পথে হাঁটার চেষ্টা করতেছো সেই পথে সে নিজে হাঁটছে, আরো 9 বছর ধরে মানুষকে হাঁটাইছে। সো তাকে যদি তুমি হচ্ছে এরকম ঠাস করে একটা উদাহরণের ভিত্তিতে জাজ করে ফেলো, এটা তার জন্য ফেয়ার না, সেটা ডিজার্ভ করে না। আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি কি? এটা নিয়ে কথা বলা দরকার নাই। আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি হইতেছে ইলেকট্রন বিন্যাস। ইনফ্যাক্ট দিন শেষে যাই আসলে তুমি আধুনিক বলো, আধুনিক জারণ বিজারণের কি ভিত্তি কি? ইলেকট্রন বিন্যাস। আধুনিক অ্যাসিড ক্ষারের তত্ত্ব কোনটা? ওই যে লুইস মতবাদ ইলেকট্রন নিয়ে। তো ইলেকট্রন নিয়ে যে মতবাদটা থাকবে দিন শেষে সেটাই আসলে কি হয়, সেটাই আধুনিক হয়। কোন গ্রুপের মৌলগুলো একই সঙ্গে ধাতু এবং অধাতু? এটা ডিউতে আসা প্রশ্ন, সাল মনে নাই, বাট ডিউতে আসা প্রশ্ন। দেখো তো পারো কিনা এটা। তুমি এইখানে ওই যে মই মেথড অ্যাপ্লাই করতে পারো। মই মেথড মানে হচ্ছে মেথড অফ এলিমিনেশন, MOE। মানে অপশন বাদ দিতে পারো। যেমন ধাতু অধাতু উভয়ই আছে, গ্রুপ 2 এর এ আছে, 2 এর এ মানে এখনকার 2। তো যেখানে এটা আছে ভাই সেটা জীবনেও অধাতু হবে না। তাহলে 2 এর এ মানে এখানে সব ধাতু। এই যে 2 এর এ আছে মানে এটাও বাদ যাবে, কারণ 2 এর এ তে কোনো অধাতু থাকে না, সবই ধাতু। এইখানে দেখো হচ্ছে 2 এর এ এখানে নাই, এখানে আবার হইতেছে 2 এর এ আছে। 2 এর এ, 2 এর এ, এখানে হচ্ছে 3 এর এ, 4 এর এ, 5 এর এ, এখানে হচ্ছে 6 এর এ, 5 এর এ, তারপরে হচ্ছে 7 এর এ, 6 এর এ, 7 এর এ। আচ্ছা এইখানে অপশনটা ভুল আছে, ডিউতে যে প্রশ্নটা দেওয়া ছিল সেই প্রশ্নে এখানেও 2 এর এ ছিল, অপশনটা একটু ভুল আছে। মানে আমি এটা মোটামুটি নিশ্চিত 3টা জায়গায় 2 এর এ ছিল, কারণ এই প্রশ্নটা হচ্ছে আমি অনেকবার সলভ করছি। তো
তো সেই হিসেবে উত্তর কত আসে? সেই হিসেবে উত্তর আসে হইতেছে ঘ নাম্বার। এখানে 4 এর এ, 5 এর এ, 6 এর এ এবং 7 এর এ ধাতু অধাতু উভয় আছে। আবার বলছি অপশনে একটু ভুল আছে। 2 এর এ 3টা অপশনেই ছিল, কারণ হচ্ছে এটা গতকালকেও হচ্ছে ভার্সিটি ব্যাচে সলভ করাইছি, তো তার আগে শিখতে ক্লাস নিয়েছিলাম। এটা খুব ভালো প্রশ্ন। একটি মৌলের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এইটা, পর্যায় সারণীতে এর অবস্থান কত হবে। এখন এইখান থেকে মানে তোমাদেরকে একটু বেসিক শেখায় আসে, ইলেকট্রন বিন্যাস থেকে অবস্থান নির্ণয় করা। এটা ভাই 9-10 এ ছিল, ক্লাস 9 এর টপিক। সো ইলেকট্রন বিন্যাস থেকে অবস্থান নির্ণয় যদি আমি করতে চাই, তাহলে পর্যায় বের করা কিন্তু সহজ। পর্যায় বের করতে গিয়ে তুমি আসলে কখনো ঝামেলায় পড়বা না, পর্যায় হচ্ছে ইজি। ইলেকট্রন বিন্যাস করব, যতগুলো স্তর নিয়ে ইলেকট্রন থাকে সেটা হচ্ছে তার পর্যায়। এটা ক্লাস 9 এ চতুর্থ অধ্যায় ছিল। কিন্তু আমাদের যদি মাঝে মাঝে ঝামেলায় পড়ি গ্রুপ সংখ্যা। গ্রুপ সংখ্যা বের করার নিয়ম কি? যদি শেষে একটা বা দুইটা ইলেকট্রন থাকে, তাহলে ওই ইলেকট্রন সংখ্যা কিসের সমান হবে? ইলেকট্রন সংখ্যা সমান হচ্ছে গ্রুপ সংখ্যা। যেমন সোডিয়ামের শেষে একটা আছে গ্রুপ 1, ম্যাগনেসিয়ামের শেষে দুইটা আছে গ্রুপ 2, তারপরে ক্যালসিয়ামের শেষে দুইটা আছে গ্রুপ 2। সো 1 2 হইলে সেটা হচ্ছে গ্রুপ সংখ্যা। 2 এর বেশি প্রবেশ করলে ইলেকট্রন সংখ্যা যোগ 10, এটা হচ্ছে আমাদের গ্রুপ সংখ্যা। ক্লোরিনের 7 আছে গ্রুপ 17, অক্সিজেনের 6 আছে 16, তারপরে হচ্ছে কি বলে নাইট্রোজেনের 5 আছে 15, কার্বনের 4 আছে 14, এভাবেই হয়। আর যদি ডিতে প্রবেশ করে তাহলে কি হবে? ডি প্লাস হচ্ছে এস এর ইলেকট্রন সমান হচ্ছে গ্রুপ। এটা যদি একটা উদাহরণ দেই শেষেরটার, যেমন ধরো হচ্ছে এইটা আয়রনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করলে তুমি পাবা হইতেছে এইটা 4s2 3d6, তাহলে গ্রুপ কত দাঁড়ায়? গ্রুপ দাঁড়ায় হচ্ছে 8। আমি যদি হচ্ছে কপার চিন্তা করি 4s1 3d10, গ্রুপ কত? গ্রুপ হচ্ছে 11, এমনি আসে। তাহলে শেষ শক্তি স্তরে একটা অথবা দুইটা ইলেকট্রন প্রবেশ করলে সেটাই আমাদের গ্রুপ সংখ্যা। 2 এর বেশি প্রবেশ করলে হচ্ছে 10 যোগ করব, আর যদি ডি তে প্রবেশ করে তাহলে ডি এবং এস এর ইলেকট্রনকে যোগ করে আমরা কি পাবো? গ্রুপ সংখ্যা পাবো। এখন দেখো তো সেই হিসাব নিকেশ করে জিএসটি তে যে প্রশ্নটা আসছিল, সেই প্রশ্নে দেখো তো অবস্থান কত দাঁড়ায়, পর্যায় কত আগে এটা বলো তো ভাই। 4 4 4 4 5 5 6, সো পর্যায় হচ্ছে 6, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই। পর্যায় যদি 6 হয় তার মানে হইতেছে আমাদের এইটা বাদ, এই যে এটা জীবন উত্তর হবে না, পর্যায় 5 দেওয়া আছে, এটা বাদ। ওকে, এখন তোমাদের অনেকের মনে হইতেছে ভাইয়া এটা যেহেতু 6s2 আছে তার মানে এটা গ্রুপ 2 হবে। এই গ্রুপ 2 হবে কি? কি মনে হয় ভাই? এখানে কাহিনী আছে, দেখে মনে হইতেছে গ্রুপ 2 হবে, কিন্তু দেখো তো ভাই ওর ইলেকট্রনটা কোথায় প্রবেশ করছে? 4f না? সো এটা আসলে কি আহ্বায়ক নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাসটা দেওয়া নাই। আহ্বায়ক নীতি অনুযায়ী দেওয়া থাকলে 4f টা সবার শেষে যাইতো, বুঝছো? কারণ 6 ইন্টু 6 প্লাস, এই যে 6s এর ক্ষেত্রে কত? 6 প্লাস 0 সমান 6, আর 4f এর কত? 4 প্লাস হইতেছে 3 সমান 7। মানে আহ্বায়ক নীতি অনুযায়ী লিখলে এটা সবার শেষে যেত 4f, কিন্তু ওরা ইচ্ছা করেই তোমাকে মজা দেখানোর জন্য আহ্বায়ক নীতি অনুযায়ী লিখে নাই, স্তর অনুযায়ী লিখছে। এটা জিএসটি 23 সালে আসা প্রশ্ন, তো সালটা লিখে দেই, জিএসটি 23। তো যেহেতু শেষে এফ এ প্রবেশ করছে মানে এটা একটা এফ ব্লক মৌল। এফ ব্লক মানে ল্যান্থানাইট সিরিজ আর অ্যাক্টিনাইট সিরিজের কোনো একটা হবে, বুঝছো? এখন ল্যান্থানাইট সিরিজ হোক অ্যাক্টিনাইট সিরিজ হোক আমার জানারই দরকার নেই। আমি জানি ল্যান্থানাইট সিরিজও গ্রুপ 3 তে আছে, অ্যাক্টিনাইট সিরিজও গ্রুপ 3 তে আছে। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে পর্যায় 6, গ্রুপ হচ্ছে 3। এই সবাই কি বুঝতে পারছি? এই প্রশ্ন আসলে ম্যাক্সিমাম মানুষ, আমি নিজেও গতকাল ভার্সিটিতে সলভ করাতে গিয়ে 4f টা খেয়ালই করি নাই, আমি 6s2 দেখে আবেগে জ্বালায় হচ্ছে গ্রুপ 2 দিয়ে দিয়েছিলাম। পরে ওরা একজন ধরাই দিল ভাইয়া এখানে তো 4f এ প্রবেশ করছে, তাই 4f পরে খেয়াল করছি। সো আমার ধারণা এটা যদি পরীক্ষায় আসে 90% স্টুডেন্টরা ভুল দাগাবে। এই জন্য পর্যায় সারণীর ক্ষেত্রে যদি একটু বেশি দূরে দেখো,
মানে বেশি দূরে মানে ধরো 6-5 লেভেল পর্যন্ত দেখো, একটু কেয়ারফুল থেকো যে এটা কি আসলেই হইতেছে 6s, এটাই কি শেষ নাকি অন্য কিছু মাঝখানে থাকতে পারে। সবাই কি বুঝতে পারছে এটা? এখন এরকম ট্রিকই আমি তোমাকে একটা দেখালাম, আরো বইয়ে প্রশ্ন ব্যাংকে থাকতে পারে। সো এটা নিয়ে আবার কেউ আবার বলো না যে ভাই আপনি এটা পড়ান নাই, ওটা পড়ান নাই। এরপরে দেখো, ইট্রিয়াম মৌলটি পর্যায় সারণীর অবস্থান কোথায়? ইট্রিয়াম মৌলটি, এখন আমি তোমাকে বলছিলাম যে 1 থেকে 30 পর্যন্ত মুখস্থ করো। এখন প্রশ্ন আসতে পারে ভাই ইট্রিয়াম তো 30-এর বাইরে, তাহলে এটা আপনি কই পাইছেন, কেমনে আসছেন? শোনো, ইট্রিয়াম খুব বিখ্যাত মৌল। বিখ্যাত এখনো তুমি টের পাচ্ছ না, তোমাকে যখন আমি ডি ব্লক পড়াবো তখন তুমি টের পাবা। ইট্রিয়াম হচ্ছে, দেখো আমরা কি জানি, আমরা জানি হইতেছে স্ক্যান্ডিয়াম থেকে হইতেছে জিঙ্ক, প্রথম ডি ব্লক সারি, চতুর্থ পর্যায়ে। স্ক্যান্ডিয়ামের ঠিক নিচে হচ্ছে ইট্রিয়াম, আর জিঙ্কের ঠিক নিচে হচ্ছে ক্যাডমিয়াম। এটা তোমাকে যখন আমি ডি ব্লক পড়াবো তখন এই তথ্যটা অনেক বোল্ড ভাবে আসবে যে স্ক্যান্ডিয়ামের নিচে ইট্রিয়াম আর জিঙ্কের নিচে ক্যাডমিয়াম, কারণ স্ক্যান্ডিয়াম অবস্থান্তর না আসলে, সেই হিসেবে ইট্রিয়াম অবস্থান্তর হয় না। জিঙ্ক অবস্থান্তর না, সেই হিসেবে ক্যাডমিয়ামও অবস্থান্তর না। তো ইট্রিয়াম তোমার কাছে পরিচিত হয়ে যাবে। আর যেহেতু ইট্রিয়াম আছে স্ক্যান্ডিয়ামের নিচে, সো যেহেতু স্ক্যান্ডিয়াম পর্যায়ে 4, ইট্রিয়াম হবে পর্যায়ে 5, আর এটা যেহেতু গ্রুপ 3-তে, এটা হবে কি গ্রুপ 3-তে, সো পর্যায়ে 5, গ্রুপ 3। গুড, পর্যায় হচ্ছে 5, গ্রুপ হচ্ছে 3। এটা পারা উচিত সবার। ভাই এটা এভাবেও তো ভাবা যায় যে পারমাণবিক সংখ্যা 39 আর ক্রিপ্টন 36। হ্যাঁ, এভাবে ভাবা যায়, অনেক ওয়েতে ভাবা যায়। অনেকের আবার ইট্রিয়ামের অবস্থান এমনিতেই মুখস্থ, ও আর ভাবারই কোনো দরকার নাই। কোন ব্লকে অধাতু দেওয়া আছে? পি ব্লক। এখন এইখানে তুমি আমার সঙ্গে তর্ক করতেই পারো, ভাইয়া এস ব্লকে তো অধাতু আছে। এস ব্লকে 2 পিস অধাতু আছে, একটা হাইড্রোজেন একটা হিলিয়াম। এখন হাইড্রোজেন হিলিয়াম দোনোটাই বিতর্কিত মৌল। বিতর্কিত না? এদের অবস্থান নিয়ে মানুষজন হ্যাঁ না এরকম অনেক কাহিনী করে। সো ওই তর্ক করলে করা যায় তর্কের খাতিরে, আমরা তর্কের খাতিরে তর্ক না করে যতগুলো অধাতু পর্যায় সারণীতে আছে তার সবই আসলে পি ব্লকে আছে। নিচের কোনগুলি অপধাতু? প্রশ্ন লিখবা না, এখন আমি তোমাদেরকে যে অংশটুকু পড়াবো সেটা দেখা দিচ্ছি, সেটা লিখবা। একটা হচ্ছে অপধাতু, একটা হচ্ছে উপধাতু। একটাকে বলা হয় মেটালয়েড, মেটালয়েড হইতেছে অপধাতু, আর একটা হইতেছে সেমি মেটাল, উপধাতু। এখন এদের মধ্যে পার্থক্য আছে, কিন্তু তোমাদের লেভেলে এই দুইটাকে আলাদা করে কেউ দেখেই না। অপ এবং উপ দুইটা ভিন্ন উপসর্গ। সো অপ এবং উপ ভিন্ন উপসর্গ হলে দুইটা ওয়ার্ডও ভিন্ন, কারণ উপসর্গের অর্থবাচকতা নাই কিন্তু অর্থ দ্যোতকতা আছে, আমরা জানি। এখন ওই ব্যাকরণের নিয়ম যদি বলি তাহলে এর দুইটা ভিন্ন জিনিস। রসায়ন যদি বলি, বেসিক রসায়ন, এই দুইটা ভিন্ন জিনিস। অ্যাডমিশনের জন্য যদি বলি, এই দুইটা এক জিনিস। এখন ভাই এখন আমরা ব্যাকরণের জন্য পড়ছি না, এখন আমরা বেসিক সায়েন্সের জন্য পড়ছি না, এখন আমরা পড়ছি হচ্ছে অ্যাডমিশনে চান্স পাওয়ার জন্য। সো তোমার জায়গায় আমি বলবো যে অপ এবং উপ তুমি এই দুইটাকে আপাতত সেম মনে করো, গবেষণাধর্মী পড়াশোনা এখন করা যাবে না। তো যাই হোক, আর যদি কারো খুব জানতে ইচ্ছা হয় যখন টিউশনি করাইতে যাবো তখন আমার থেকে জেনে নিও যে ভাই অপধাতু বলছিলেন আর উপধাতু বলছিলেন, মেটালয়েড আর সেমি মেটাল, এরা ডিফারেন্সটা কোথায় আমি বলে দিব না। সো কোনগুলো অপধাতু? সেটা হচ্ছে বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম, অ্যাস্ট্রেটিন। কি জানি একটা ছন্দ আছে তোমাদের কাছে, ছন্দটা আমি একটু লিখে দেই। বিতি হচ্ছে বড়, ছেলে, জার্মেনিয়াম মানে জানো, আর্সেনিক আজ, বড় ছেলে যেন আজ, অ্যান্টিমনি হচ্ছে সব, সো বড় ছেলে যেন আজ সব থেকে অন্য। এই কারো কি ছন্দ মুখস্থ আছে? বড় ছেলে যেন আজ সব থেকে অন্য। তো সেই হিসাবে আমাদের প্রশ্নের উত্তর কোনটা? উত্তর হচ্ছে ক, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক। ছন্দ মনে থাকে না, আমি তো ছন্দ বানাইলাম, মানে যে এইখান থেকে ছন্দ বানাইলাম আর কি, যদি কারো দরকার হয় তার জন্য লিখে দিচ্ছি।
এইগুলো তোমাদের যে বন্ধুরা মেডিকেল অ্যাডমিশনের কোচিং করছে ওদেরকে খালি একবার জিজ্ঞেস করবা, দেখবা ঠাস ঠাস করে ছন্দ বলে দিচ্ছে। আমরা পরের প্রশ্নে যাই। এই কোন মৌলটি ভূস্তরে সব থেকে বেশি থাকে? দেখো তো, অ্যালুমিনিয়াম, সিলিকন, আয়রন, অক্সিজেন। এই যে এখানে যে অংশগুলো আছে সেখানে সব থেকে বেশি কে থাকে? অক্সিজেন। এটা একটা ইনফরমেটিভ জিনিস, একেবারে রিয়েল ইনফরমেশন, এখানে বোঝা শোনার কিছু নাই, তোমাকে এটাকে জানতে হবে আর কি, একটু জানাই দিলাম। অ্যাক্টিনাইড মৌল কোনটা? এটাও পারা উচিত সবার। প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এই প্রশ্নটা কেন দেওয়া হয়েছে বা এই প্রশ্ন কই থেকে আসছে। ওই যে বললাম না একটা বিখ্যাত মৌল যে মৌল নিয়ে বইয়ে বইয়ে কাড়াকাড়ি হয়, থোরিয়াম। এখন ওই থোরিয়ামটা কোন সিরিজের? এফ ব্লকের, ঠিক আছে, এই ডি ব্লকের, কিন্তু সে আসলে কি, সে হইতেছে অ্যাক্টিনাইড সিরিজের। এই হচ্ছে আমাদের আনসার। মানে পর্যায় সারণীতে হুট করে ঠাস করে মাঝখান থেকে কোনো একটা দেয় না, যদি পরীক্ষায় দেয় তাহলে এমন দেয় যে মৌলটা কোনো না কোনো প্রেক্ষাপটে তুমি আলাদা করে পড়ছো সেরকম মৌলই দিয়ে দেয়। কোন মৌলের মধ্যে কর্ণ সম্পর্ক রয়েছে? প্রশ্ন তুলবা না, এখন আমি যেটা দেখাবো সেটা তুলবা। কর্ণ সম্পর্ক দেখা গেল এটা বর্তমানের ভ্যালিডিটি নাই, কিন্তু অনেক আগে যখন জাস্ট পর্যায় সারণী আবিষ্কার হইল, মানুষজন দেখলো যে আহা, কিছু মৌলের না কোনাকুনি লেভেলে সুন্দর ভৌত ধর্মের মিল আছে। যেমন ধরো হইতেছে এরকম: লিথিয়াম, বেরিলিয়াম, বোরন কার্বন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। এটা কিন্তু ভাই জাস্ট এইখানকার জন্য প্রযোজ্য, দুনিয়ার সবখানের জন্য প্রযোজ্য না। ওরা দেখলো যে লিথিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে ভৌত ধর্মের বেশ মিল আছে, বেরিলিয়াম অ্যালুমিনিয়ামের মধ্যে মিল আছে, বোরন সিলিকনের মধ্যে মিল আছে। এটাকে ওরা বললো হইতেছে, কেউ ক্রস কানেকশন বলে, কেউ ডায়াগোনাল রিলেশন বলে, কেউ কর্ণ সম্পর্ক বলে। সো এই হচ্ছে জাস্ট এই তিনটা মনে রাখলে হইতেছে, এই হচ্ছে আমাদের কর্ণ সম্পর্ক। তো সেই হিসাবে আমাদের উত্তর হয় কোনটা? বোরন সিলিকন। বোরন এবং সিলিকন। পরের প্রশ্নে যাই। পারমাণবিক সংখ্যা 59 বিশিষ্ট মৌল পর্যায় সারণীর কোন গ্রুপে আছে? এই প্রশ্নটা জোস প্রশ্ন, ভাল লাগছে, সুন্দর প্রশ্ন। পারবা এটা? অনেকেই বলতেই পারে ভাই 59 নম্বর মৌল তো আমি চিনি না, চেনা লাগেও না। আমি তোমাকে একটু হেল্প করি, দেখো 59 নম্বর মৌলটা আমি জানি না, কিন্তু আমি তো জানি ভাই ল্যান্থানাম কত? 57। এটা সবার জানা উচিত, মানে এই বয়সে এসে ল্যান্থানাম যে 57 এটা সবার জানার কথা। তাহলে ল্যান্থানাম যদি 57 হয়, 59 নম্বর মৌল ল্যান্থানাইট সিরিজের মৌল, স্বাভাবিক না? এরপরে 15টা হচ্ছে ল্যান্থানাইট সিরিজ। তাহলে যদি ও 57 হয়, এটা ল্যান্থানাইট সিরিজের মৌল, তার মানে এটা কত হবে? এটা 3b হবে। মানে এখনকার 3, এখনকার 3, আগের 3b। খুব মানে এগুলো খুব কনসেপচুয়াল প্রশ্ন। কোনটি আকরিক সৃষ্টিকারী মৌল নয়? পারবা এটা? আকরিক সৃষ্টিকারী মৌল মানে হইতেছে চ্যালকোজেন না, আসলে কোনটা? এখন চ্যালকোজেন না কোনটা? আমরা জানি চ্যালকোজেন কোথা থেকে 16 থাকে, তাই না? কারা? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। এই যে এরা হচ্ছে আমাদের চ্যালকোজেন। তো ওখানে এরা কারা কারা আছে দেখো তো। সিলিকন, এই সিলিকনই তো আসলে না, সিলিকন তো গ্রুপ 14-এ অক্সিজেন, সালফার, টেলুরিয়াম আছে। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে হইতেছে সিলিকন। সিলিকন গ্রুপ 14-তে, কার্বনের নিচে। গুড, সিলিকন সবাই পারছে। এই যে আমি একটু ওয়েট করব, তোমরা যেন এই প্রশ্নটা নিজেরা একটু সলভ করো। প্রশ্ন দেখো না, পর্যায় সারণী দেখো না, তোমরা একটু ট্রাই করো। আমি একটু পানি খেয়ে আসছি। সুন্দর প্রশ্ন এটা।
আচ্ছা, সবাই আনসার দিয়ে দিছে। আমি একটু বলি, তোমার জায়গায় আমি থাকলে আমি এটা কিভাবে চিন্তা করতাম। প্রথমত লেড একটা অপরিচিত মৌল, তাই না? লেড পরিচিত মৌল, বাট অবস্থান তো অপরিচিত। তাহলে আমাকে প্রথমে চিন্তা করতে হতো লেড কার নিচে আছে। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন এবং লেড। ওই যে তোমাদের কাঁদলে শার্ট গেঞ্জি স্যান্ডেল পাবে আর কি। তাহলে যেহেতু এরা সবাই আছে গ্রুপ 14-এ, কার্বন আর কি, তাহলে এরা হচ্ছে গ্রুপ 14-এর মৌল। তারপর আমি চিন্তা করতাম যে কার্বন আছে হচ্ছে পর্যায় 2-এ, সিলিকন পর্যায় 3, জার্মেনিয়াম পর্যায় 4, টিন পর্যায় 5। তাহলে লেড সেই হিসেবে কত হবে? পর্যায় 6। একদম এভাবে চিন্তা করতে হবে। তাহলে পর্যায় হচ্ছে 6, গ্রুপ হচ্ছে 14। এই হচ্ছে আমাদের আনসার। এক্সামে আসলে এভাবেই চিন্তা করবা। এর পরেরটা এই টাইপেরই না, এটা সুন্দর প্রশ্ন। প্রশ্ন হচ্ছে নিচের কোন মৌলটি সবচেয়ে বেশি সমযোজী বন্ধন প্রবণতা দেখায়? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে সিলিকন। এখন প্রশ্ন হচ্ছে সিলিকন কেন? এই নাইট্রোজেনের শেষে ইলেকট্রন আছে কয়টা? শেষে ইলেকট্রন আছে হচ্ছে 5টা। 5টা মানে কি? ও 3টা গ্রহণ করে আয়নিক বন্ধন দেখালেও দেখাতে পারে। অ্যালুমিনিয়ামের শেষে আছে কয়টা? অ্যালুমিনিয়ামের শেষে আছে 3টা। তার মানে 3টা দান করে আয়নিক বন্ধন গঠন করলেও করতে পারে। ক্লোরিনের শেষে আছে 7টা। ও 7টা থেকে একটা গ্রহণ করে আয়নিক বন্ধন গঠন করলেও করতে পারে। কিন্তু সিলিকনের শেষে আছে 4টা। 4টা মানে ভাই ও জীবনে আয়নিক বন্ধন গঠন করবে না। ও শেয়ার করা ছাড়ার কোনো উপায় নাই। যেমন হইতেছে যে সাইহাম ও বলতেছে হচ্ছে ক্লোরিন, কারণ মনে করতেছে ক্লোরিন সব থেকে এখানে অধাতু। না, ওই অধাতু ধাতুর হিসাবে এখানে আসবেই না। মেন কথা সমযোজী বন্ধন গঠন করে, ক্লোরিন কিন্তু আয়নিক বন্ধনও গঠন করে। তাহলে যেহেতু সিলিকনের শেষে 4টা ইলেকট্রন আছে, 4টা মানে ওর পক্ষে কখনোই আয়নিক বন্ধন গঠন করা পসিবল না। ও কি বন্ধন গঠন করবে? সমযোজী। কোনটি অ্যাক্টিনাইড সিরিজের মৌল নয়? এই কোনটা অ্যাক্টিনাইড সিরিজের মৌল না? ভাই রে ভাই, এই তো সংকেতগুলো দেখে তো আমি ভয় পেয়ে গেছি। আচ্ছা, সিএফএ হচ্ছে ক্যালিফোর্নিয়াম, গেল এটা। তারপরে হইতেছে এইটা না, ই আর না, আমি এটা জানতাম না আর কি। ই আর মানে হইতেছে এটা ল্যান্থানাইট সিরিজের। ই আর এ কি হয় জানো? ই আর এ হইতেছে ইরবিয়াম। এটা ভাই, এটা থাকে না, কিছু প্রশ্ন থাকবে পর্যায় সারণী থেকে আসবে যেগুলো আসলে কেউই পারবে না। ই আর মানে হচ্ছে ইরবিয়াম। ইরবিয়াম হইতেছে ল্যান্থানাইট সিরিজের। ই আর বি আই ইউ এম, এবং এটা হইতেছে এল সিরিজ। বাকি সবই হইতেছে ল্যান্থানাইট সিরিজ। যেমন এনও তে হচ্ছে নোবেলিয়াম, আর এল আর তো একেবারে শেষের 103 নম্বর মৌল, এটার নাম হইতেছে লরেন্সিয়াম। তাহলে এখানে ইরবিয়াম, ইরবিয়াম হইতেছে আমাদের ল্যান্থানাইট সিরিজের মৌল। ভাই এই প্রশ্নটা আমিও হয়তো এক্সাম হলে আসলে পারতাম না। এই সবচেয়ে ভারী মৌল কোনটা? এটা এটা খুব কমন প্রশ্ন। সবথেকে ভারী মৌল কোনটা? সবথেকে ভারী মৌল হইতেছে অসমিয়াম, তাই না? এখানে আবার কি জানি বইতে কাহিনী আছে, কেউ অসমিয়াম বলে, কেউ আবার হইতেছে মার্কারি বলে। এরপরে আসি, মুদ্রা ধাতু নামে পরিচিত কোনটা? দেখো, গ্রুপ 11-এর কারা কারা আছে, অথবা এটা এমনিতেই বোঝা যায় যে কপার সিলভার, কপার মানে তামা, সিলভার রূপা, নিকেল দিয়ে কয়েন বানানো হইতো না। কপার গোল্ড ক্রোমিয়াম, ক্রোমিয়াম দিয়ে বানানো হইতো না। তারপর হইতেছে এইটা, সেটা হইতেছে সিলভার কপার গোল্ড, সিলভার রূপা কপার তামা গোল্ড স্বর্ণ। এই হচ্ছে আমাদের মুদ্রা ধাতু। গুড। এবার আসি রিটেন প্রশ্ন কিছু। যদিও আমরা আজকে যে অংশটুকু পড়ছি এই অংশ থেকে রিটেন প্রশ্ন আসবে না, তারপরে কয়েকটা প্রশ্ন দেখি। ল্যান্থানাইট সংকোচন কাকে বলে? আচ্ছা, ল্যান্থানাইট সিরিজের সব মৌলগুলো কিন্তু গ্রুপ 3-তে আছে, এবং একই গ্রুপের পারমাণবিক সংখ্যা বাড়লে পরমাণুর আকার বড় হয়, তাই না? লিথিয়াম থেকে সোডিয়াম বড়, সোডিয়াম থেকে পটাশিয়াম বড়, পটাশিয়াম থেকে রুবিনিয়াম সিজিয়াম বড়। তাহলে একই গ্রুপে পারমাণবিক সংখ্যা বাড়লে পরমাণুর আকার বড় হয়। কিন্তু ল্যান্থানাইট সিরিজে পারমাণবিক সংখ্যা বাড়লে পরমাণুর আকার ছোট হয়।
এটাকে বলা হয় কি ল্যান্থানাইড সিরিজ, ল্যান্থানাইড সংকোচন। তাহলে আমরা কি বলতে পারি, ল্যান্থানাইড সিরিজে বা এল সিরিজে পারমাণবিক সংখ্যা বাড়লে কি হবে, পরমাণুর আকার বড় হয়। কি বলছি ভাইয়া, ল্যান্থানাইড সিরিজে পরমাণুর সংখ্যা যদি বাড়ে বা পারমাণবিক সংখ্যা বাড়লে পরমাণুর আকার এই বড় হয় না, ধুরো সংকোচন, পরমাণুর আকার ছোট হয়। এই কনসেপ্টটাকে বলা হয় কি ল্যান্থানাইড সংকোচন। সবাই তুলে নাও। এটা অ্যাক্টিনাইড সংকোচনও বলা হয়, ওই একই কথা, যে ল্যান্থানাইড সিরিজে যত সামনে আগাবা মানে যত পারমাণবিক সংখ্যা বাড়াবা পরমাণুগুলো আকারে তত ছোট হয়। এই যে পরমাণুগুলো আকারে তত ছোট হয় এই জিনিসটাকে বলা হয় ল্যান্থানাইড সংকোচন। এরপর হচ্ছে আমরা এই প্রশ্নটা একটু পড়ব, সবাই প্রশ্নটা তুলে নাও। বলছিলাম এমসিকিউ বাদে বাকি যা থাকবে সবই তুলে নেবা। লেখা হয়ে গেলে কেউ একজন ডান লিখো। প্রশ্নটা খুব সহজ, মানে এমন আহামরি কোনো কিছু না, বইটা আসছিল। তো অনেকে দেখবে এই বাংলা লেখাটুকু দেখেই হয়তো ভয় পেয়ে প্রশ্নটা পড়ে নাই, এরকম ঘটনা ঘটে। এক্সাম হলে বড় কোনো প্রশ্ন দেখলে অনেকে ভয়ে সেই প্রশ্নটা পড়তেই চায় না। আমাকে বলছে একটি মৌল এক্স, পারমাণবিক সংখ্যা 17, মানে ভাই ক্লোরিন, সোজা কথা। মানে এটা আসলে তো এক্স হচ্ছে ক্লোরিন, কোথায় লিখবো, এই পাশে লিখে দিই। এটা 9-10 স্টুডেন্টরা পারতো। আর ওয়াই মৌল হচ্ছে 20, সো ওয়াই মৌল হচ্ছে ক্যালসিয়াম। এর সাথে বিক্রিয়া করে একটি ডাইভ্যালেন্ট যৌগ তৈরি করে। ডাইভ্যালেন্ট যৌগ মানে ক্যালসিয়াম ক্লোরাইড। আচ্ছা, এক্স এবং ওয়াই এর অবস্থান কোথায়? এক্স এবং ওয়াই এর অবস্থানটা হইতেছে, এক্স হইতেছে 17। ও, অবস্থান মানে তো গ্রুপ পর্যায়ে দুটোটাই বের করতে হবে। আচ্ছা, এক্স এর ক্ষেত্রে গ্রুপ হচ্ছে 17 আর পর্যায় হচ্ছে 3। আর ওয়াই এর ক্ষেত্রে গ্রুপ হচ্ছে 2 যেহেতু ক্যালসিয়াম, আর পর্যায় হচ্ছে 4। এ হচ্ছে প্রথম প্রশ্নের আনসার। এই অবস্থান মানে আবার কেউ আবেগের ঠেলায় হইতেছে ইয়া করে ফেলো না, কি বলে, আবেগের ঠেলায় হইতেছে শুধু গ্রুপ বের করে দিয়ে এসো না। এক্স এবং ওয়াই দুটি ধাতু অধাতু না অপধাতু কিনা শ্রেণীবদ্ধ করো। এই 2 নাম্বার থাক, 2 নাম্বার পারবো। ওকে, এবার হচ্ছে ডাইভ্যালেন্ট যৌগটির ইলেকট্রন ডট গঠন আঁকো। মানে আমাদের ক্যালসিয়াম ক্লোরাইডের ইলেকট্রনের ডট গঠন আঁকতে হবে।
ডট গঠন মানে হইতেছে ওরা বুঝাচ্ছে এরকম যে ক্যালসিয়াম ইলেকট্রন দুইটা দিয়ে দিচ্ছে, তাই তো? সো ক্যালসিয়াম যখন ইলেকট্রন দুইটা দিয়ে দেয় তখন ক্যালসিয়ামের শেষে কি থাকে? ইলেকট্রন থাকে হচ্ছে 18টা। আর ক্লোরিন দুইটা গ্রহণ করছে, তাহলে এখানে একটা Cl মাইনাস, এখানে একটা Cl মাইনাস আছে। কিন্তু তোমাকে আসলে কি দেখাইতে হবে জানো? তোমাকে দেখাইতে হবে হইতেছে যখন এই যৌগটা তৈরি হয়েছে তখন ক্যালসিয়ামের শেষে ইলেকট্রন কয়টা হলো? ইলেকট্রন হইল হইতেছে 8টা। আর ক্লোরিনের শেষে ইলেকট্রন কয়টা হইল? এই হচ্ছে আমাদের ক্লোরিন ডট, এখানে এটা মানে বুঝাই দিচ্ছি হচ্ছে ক্লোরিনের এই ইলেকট্রনটা আসলে সে কার থেকে নিছে? ক্যালসিয়াম থেকে নিছে। এখানে যে ক্লোরিনটা আসবে তার একটা ইলেকট্রন সে কই থেকে নিছে? ক্যালসিয়াম থেকে নিছে, বাকিগুলো ক্লোরিনের নিজেরটা। এই হচ্ছে গঠন। তোমরা কি জিনিসটা বুঝতে পারছো যে ক্লোরিনের ক্যালসিয়ামের ইলেকট্রনগুলোকে আমরা ডট দিয়ে দেখাচ্ছি, তো একটা তো ক্লোরিন নিছে, একটা এই ক্লোরিন নিচ্ছে, আর বাকিগুলো নিজের। সবার কি লেখা হয়েছে? সবাই কি বুঝতে পারছি? আচ্ছা 2 নম্বরটা লিখেই দেই যেহেতু, থাক বাদ দে। এক্স হচ্ছে অধাতু, ওয়াই হচ্ছে ধাতু। হ্যাঁ এইভাবে আঁকলে এনাফ ভাই। এই একটা প্রশ্নের জন্য তুমি কতক্ষণ সময় দিবা? তুমি কি দেখাতে চাচ্ছ যে ক্যালসিয়াম আগে ছিল ওই যে দ্বিতীয় প্রথম স্তরে 2টা, দ্বিতীয় স্তরে 8টা, তারপরে এক স্তরে হচ্ছে 8টা, তারপরে একটা, মানে ওটা দেখাইতে গেলে তো পেইন খেয়ে যাবা। এই একটা প্রশ্ন আনসার করতে গেলে তোমার সময় লাগবে হচ্ছে 7 থেকে 8 মিনিট। তুমি তো ওই সময়টা পাচ্ছ না। ওই প্রশ্ন থেকে বরং এই প্রশ্নটা ভালো, এটা ডিউতে আসা প্রশ্ন, মোর ক্রিয়েটিভ, মোর কনসেপচুয়াল। এটা তুলে নাও। ওকে, আমরা একটু প্রশ্নটা পড়ে দেখি। প্রশ্ন কি বলছে? PQRS, PQRS চারটা মৌল যারা একই পর্যায়ের, চারটা মৌল একই পর্যায়ের। একই পর্যায়ের মানে বুঝতে পারছো? একই লাইনে আছে। এবং বলছে পি এবং কিউ এস ব্লকের। সো পি এবং কিউ হচ্ছে এস ব্লকের, মানে একটা গ্রুপ 1 হইলে একটা গ্রুপ 2 হবে। আমাদের কিন্তু গ্রুপ বের করতে বলছে প্রথম প্রশ্নে। তাহলে একটা 1 হইলে একটা 2 হবে, এটা আমরা ড্যাম শিওর। কিন্তু কোনটা 1 কোনটা 2 এটা কিন্তু আমরা এখনো জানি না। তো ওইটা আমাদেরকে বের করতে হবে।
কিউ এবং এস বিক্রিয়া করে কিউ প্লাস এবং এস মাইনাস তৈরি করে। এখন দেখো তো ভাই, তুমি জানো কিউ গ্রুপ 1 অথবা গ্রুপ 2, এখন 1 হবে না 2 হবে সেই হিন্ট কিন্তু পরের সেন্টেন্সে দেওয়া আছে। কিউ প্লাস তৈরি করে, প্লাস তৈরি করে মানে কি, কিউ হচ্ছে গ্রুপ 1। তাহলে যদি আমি প্রথম প্রশ্ন সলভ করতে যাই, তাহলে কিউ হইতেছে গ্রুপ 1 এর। সবাই কি বুঝতে পারছো এটা? কি বলছি, পি কিউ আর এস একই পর্যায়ে চারটা মৌল, পি এবং কিউ এস ব্লকের। এস ব্লক মানে তো 1 2 তো এস ব্লক। তাহলে ভাই পি যদি 1 হয় কিউ 2 হবে, কিউ যদি 1 হয় পি 2 হবে। এখন কিউ যে 1 সেটা এখানে দেওয়া আছে, দেখো কিউ প্লাস তৈরি করে, তাহলে কিউ হইতেছে গ্রুপ 1। কিউ যদি 1 হয় তাহলে পি হবে গ্রুপ 2 নিশ্চিত। NaCl ধরে নিব, হ্যাঁ NaCl ধরে নিলেও হয়। আচ্ছা তাহলে এস কত হবে, দেখো এস 17। ভাই কেমনে বুঝছেন এস 17? এস -1 তৈরি করে, -1 কোন গ্রুপের মৌল তৈরি করে? 17 তো, হ্যালোজেনই তো -1 তৈরি করে। তাহলে দেখো তো এস 17 আমি বুঝে গেছি। আর বাকি থাকলো হারাধনের একটা ছেলে, সেটা হচ্ছে আর। এখন আর কত এখানে লিখি, এস হচ্ছে 17। আর এবং এস যুক্ত হয়ে RS2 সমযোজী যৌগ গঠন করে। এই সমযোজী মানে আর একটা অধাতু। এই যে এই ওয়ার্ড থেকে বুঝলাম আর একটা অধাতু। এবং দেখো আর এর যোজনী হচ্ছে 2, তাহলে একটা অধাতু এবং তার যোজনী 2, এটা বললে তোমার আগে কোন পরমাণুর কথা মাথায় আসে? হয় অক্সিজেন না হয় সালফার, এরাই তো। অক্সিজেন সালফার কোন গ্রুপের? 16। তাহলে আমাদের আর হচ্ছে গ্রুপ 16। দেখো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? তাহলে ভাই পি হইতেছে, কিউ হইতেছে গ্রুপ 1 কারণ কিউ প্লাস তৈরি করে। কিউ যদি 1 হয় তাহলে হইতেছে পি হবে 2, গেল এটা। আর এস হচ্ছে 17 কারণ এস মাইনাস দেওয়া আছে, মাইনাস মানে -1, 17 -1 তৈরি করে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আর আর এর যোজনী 2 এবং আর একটা অধাতু, এরা কারা? এরা হচ্ছে গ্রুপ 16। প্রথম প্রশ্ন গেল। আগের প্রশ্ন থেকে এই প্রশ্নটা বেশি মজার না? মানে আগে যেটা আসছিল সেটা কেমন জানি হচ্ছে ক্লিশে ক্লিশে লাগে। আর এবং এস দ্বারা গঠিত যৌগের সংকেত এবং প্রকৃতি লিখো। আর হইতেছে 16, তাহলে তুমি সরি পিএস দ্বারা তুমি পি একটা মনে মনে যৌগ ধরে নাও, কি ধরবা? ধরো ম্যাগনেসিয়াম, মনে মনে ধরবে এটা। আর এস হচ্ছে ক্লোরিন, তাহলে MgCl2 না? তাহলে MgCl2 যদি হয়, পিএস দ্বারা গঠিত যৌগের সংকেত কি? সংকেত হতেছে এইটা PS2। এবং এটা কি যৌগ? এটা ডেফিনেটলি আয়নিক যৌগ, কারণ ধাতু অধাতু মিলে যে যৌগ তৈরি হয় এটাকে আমরা আয়নিক যৌগ বলি। 3 নাম্বার হচ্ছে সাথে সাথে করে ফেলি। 3 নাম্বার, কিউ আর দ্বারা গঠিত যৌগের সংকেত। কিউ হইতেছে কি? কিউ হইতেছে গ্রুপ 1। তুমি গ্রুপ 1 কারে ধরবা? গ্রুপ 1 রে তুমি ধরো হইতেছে সোডিয়াম। আর হচ্ছে 16, 16 কে তুমি কি ধরবা? ধরো অক্সিজেন ধরো। অনেকে বলবা সোডিয়াম আর অক্সিজেন তো ভাই একই গ্রুপের না। আচ্ছা সোডিয়াম না, লিথিয়ামই ধরো, সমস্যা কি? তাহলে এই হচ্ছে লিথিয়ামের অক্সাইড। লিথিয়ামের অক্সাইড মানে হইতেছে এইটা আমাদের, আর হচ্ছে আর, তারপরে হচ্ছে 2, এরপর হচ্ছে এস, কি বলে, সরি, কিউআর, Q2R। এবং এটাও কি যৌগ? এটাও আয়নিক যৌগ। আর মনে মনে ধরার সময় যে একই পর্যায়ের হইতে হবে এমন কোনো কথা নাই, কারণ তুমি মনে মনে কি ধরছো এটা তো স্যার জানে না। একই পর্যায়ের হইলেও তুমি যদি গ্রুপ সেম রাখো, যৌগের প্রকৃতি, যৌগের সংকেত তো সেমই থাকবে। মানে লিথিয়ামের সাথে তুমি যদি হচ্ছে অক্সিজেনের যৌগ চিন্তা করো যেরকম হবে, লিথিয়ামের সাথে সালফারের যৌগ সেরকম হবে। অক্সিজেন ধরলে তো সাবজেক্ট, সাব, পলি, সুপার অনেক অক্সাইড হতে পারে। হ্যাঁ হতে পারে, আমাদের তো রেগুলারটা ধরতে হবে। ওকে, আমরা একটা ব্রেক নিব। সবাই 10 মিনিটের একটা ব্রেক নাও, চা কফি খাও, তারপরে হচ্ছে আবার শুরু করব। ওকে, সো এই হচ্ছে আমাদের পর্যায় সারণী নিয়ে আলোচনা ছিল। মানে এই অংশটুকু থেকে কোনো সিকিউ প্রশ্ন আসবে না পরীক্ষায়। এই অংশটুকু আসলে আমরা টেকনিক্যালি প্র্যাকটিসই করলাম। প্র্যাকটিস কেন করলাম? প্র্যাকটিস করলাম, কনসেপ্ট শিখলাম, প্র্যাকটিস করলাম, কনসেপ্ট শিখলাম। এখন আমরা যাব হচ্ছে বিভিন্ন ব্লকে, মানে প্রতিটা ব্লকের হালকা করে ওভারভিউ। এস ব্লক, সো এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এগুলা নিয়ে।
এখানে কিছু কথা বলা জরুরি। প্রথমত হচ্ছে তুমি যখন এই ব্লকগুলো পড়বা, এই ব্লকগুলো পড়ার কোনো শেষ নাই। যেমন ধরো এস ব্লকের একটা মৌল ফর্সে সোডিয়াম। তো সোডিয়াম ভাই হাজার হাজার মৌলের, হাজার হাজার না মানে অনেক 50টার উপরে মৌলের সাথে সোডিয়াম বিক্রিয়া করে। তাহলে আমি কোন বিক্রিয়াটা পড়বো কোন বিক্রিয়াটা পড়বো না এটা চুজ করা অনেক কঠিন। 2 নম্বর হতে সোডিয়ামের সোর্স কোথায়, যেমন সাজি মাটি একটা সোডিয়ামের সোর্স, মানে আকরিক আর কি, যে কথাগুলো বলি এই আকরিক মনে রাখা অনেক টাফ। তো সবাইকে বলছি মুখস্থ বিক্রিয়া যেগুলো আছে, কিছু কিছু বিক্রিয়া আসে পরীক্ষায় যে এইটা প্লাস ওইটা সমান সামনে বলে দেয়, এখানে কি হবে। এই মুখস্থ বিক্রিয়াগুলো আর আকরিকের নামগুলো এগুলো অনেকটা সমুদ্র থেকে পানি সেচার মতো, এর কোনো শেষ নাই। তুমি কয়টা মুখস্থ করে পারবা? সো খুব ভালো হয় এই মুখস্থ যে রিয়াকশনগুলো তোমাদের বিভিন্ন গত বছরে বিগত বছরে আসছে, আর আকরিকে যে নামগুলো বিগত বছরে আসছে, সেইগুলো তুমি যেগুলো বিগত বছরে আসছে শুধু সেইগুলো একটু মুখস্থ করে যেও পরীক্ষার আগে 1 মাস আগে, কারণ তখন পড়লে মনে থাকবে, এখন পড়লেও তুমি আবারও ভুলে যাবা। আর এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। এখান থেকে ওই মুখস্থ রিয়াকশন বলি বা আকরিকের নাম বলি, একটা প্রশ্ন আসতেও পারে, প্রিলিতে নাও আসতে পারে। দেখবা এই বিক্রিয়াগুলো ম্যাক্সিমাম আসছে হচ্ছে 2014 সাল বা তার আগে, কারণ আগের বইতে এগুলো খুবই এমফাসাইজ করে পড়ানো হতো, সিলেবাসে খুবই প্রমিনেন্ট টপিক ছিল এগুলা। এখন বাদ দেওয়া হয়েছে, এই জন্য এগুলো এখন রেগুলার খুব একটা আসে না। এরপরে যদি এসে পড়ে পুরাতন বছরের প্রশ্নগুলো সলভ করো, যেগুলো তোমার কম্পিটিটররা পারে। আবারও বলছি মুখস্থ বিক্রিয়া এবং আকরিক এর কোনো শেষ নাই। তুমি পড়লে দেখবা পড়বা, আবার পড়া বাকি আছে, পড়বা পড়া বাকি আছে। সবাইকে এই গাইডলাইনটা আগে থেকে দিচ্ছি। আমরা এখানে জাস্ট প্রতিটা গ্রুপ সম্পর্কে হালকা করে ওভারভিউ দিব। সো প্রথম হচ্ছে গ্রুপ 1, এস ব্লকের প্রথম গ্রুপ। তো গ্রুপ 1 যখন তুমি পড়বা কাদেরকে নিয়ে পড়বা? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিনিয়াম আর সিজিয়াম। মানে হাইড্রোজেনকে গ্রুপ 1 এর হিসেবে মানুষজন দেখে না, ও মনে করা হয় হাইড্রোজেন গ্রুপ 1 এর কলঙ্ক, বুঝছো? ওটা বাদ। এখন এদের প্রথমে কিছু ভৌত ধর্ম আর কিছু রাসায়নিক ধর্ম নিয়ে আমরা টুকটাক ওভারভিউ দিব। ভৌত ধর্ম মানে হইতেছে এরা সবাই নরম ধাতু। এই নরম ধাতু কেন? এদের ধাতব বন্ধন ইলেকট্রনের সংখ্যা অনেক কম না? এরা সবাই ধাতব বন্ধনে একটা করে ইলেকট্রন দেয়। একটা করে ইলেকট্রন দেয় মানে কি, এটা মিনিমাম নাম্বার, এর থেকে কম নাম্বার তো হওয়া পসিবল না। মানে লিথিয়ামের এক খণ্ড ধাতুতে প্রতিটা লিথিয়াম পরমাণু থেকে একটা করে ইলেকট্রন আসে। পটাশিয়ামের এক খণ্ড ধাতুতে প্রতিটা পটাশিয়াম থেকে একটা করে ইলেকট্রন আসে। সো ধাতব বন্ধন ইলেকট্রনের সংখ্যা কম, এরা হইতেছে নরম ধাতু হয়। এখন ভাই এরা ধাতব বন্ধন ইলেকট্রনের সংখ্যা কম না বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হইতেছে এদের গলনাঙ্ক কম, এই জিনিসটা জানা। সো এদের হচ্ছে টিএম মানে টেম্পারেচার অফ মেল্টিং কম। কেন? দুর্বল ধাতব বন্ধন। এরপরে যদি প্রশ্ন করি যে ভাই এইখানে যে 5টা পরমাণু আমি লিখছি এদের মধ্যে সব থেকে মেল্টিং পয়েন্ট কম কার? মানে ওদের ওভারঅল কম বাট ওদের মধ্যে কম কার? তোমরা কি জানো, আন্দাজ করতে পারো? হয় লিথিয়ামের কম হবে, না হয় সিজিএম এর কম হবে। এখন আমাকে বলতে হবে এই 5টার মধ্যে মেল্টিং পয়েন্ট কার সব থেকে কম? চিন্তা করো তো। সিজিএম এর, গুড তালহা। এদের যদি ক্রম করি মেল্টিং টেম্পারেচারে, তাহলে সব থেকে বেশি হইতেছে লিথিয়াম, তারপরে হইতেছে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, এরপরে হচ্ছে রুবিনিয়াম, তারপরে সিজিএম। এই হচ্ছে ওদের মধ্যে গলনাঙ্কের ক্রম। ইভেন সিজিএম এর গলনাঙ্ক কত জানো? সিজিএম এর গলনাঙ্ক হইতেছে 28.01 ডিগ্রি সেলসিয়াস। মানে সিজিএম কে বাংলাদেশের তাপমাত্রা, এখন বাংলাদেশের বাইরে যে তাপমাত্রা থাকে 35-36, এই তাপমাত্রায় সিজিএম তরলই থাকে। তো প্রশ্ন হচ্ছে ভাই কেন এদের ক্রমটা এরকম কেন? গলনাঙ্কের ক্রম দেখো, লিথিয়ামও ধাতব বন্ধন একটা দেয়, সোডিয়ামও একটা ইলেকট্রন দেয়, পটাশিয়াম, রুবিনিয়াম, সিজিএম সবাই একটা করে ইলেকট্রন দেয়। কিন্তু লিথিয়াম তো ছোট পরমাণু, এখানে ইলেকট্রনের ডেনসিটি বেশি, দেয় একটা করে বাট ইলেকট্রনের ঘনত্ব বেশি। সিজিএম তো ইয়া বড় পরমাণু, সো ইয়া বড় পরমাণু একটা করে ইলেকট্রন দেয়, ইলেকট্রন ডেনসিটি কম হয়। এই জন্য উপর থেকে নিচের দিকে নামলে ধাতব বন্ধনে ইলেকট্রনের ঘনত্ব কমে যায়, ওদের জন্য গলনাঙ্ক কমে যায়। এরপরে দেখো ভাই এরা সবাই তো বিজারক, তাই না? ডেফিনেটলি বিজারক। বিজারক মানে ইলেকট্রন দান করে। এখন আমাকে বলতো এই যে আমি যদি এদের সক্রিয়তা চিন্তা করি, এরা খুবই সক্রিয় ধাতু, কোনো সন্দেহ নাই। আমাকে বলতো এই যে 5টা ধাতু যে আমি লিখছি এর মধ্যে সব থেকে সক্রিয় কে? এটা পারো কিনা?
গুড, এটা কেন জানি সবাই পারতেছে। এই লিথিয়াম না, সব থেকে সক্রিয় সিজিয়াম। যত বড় হয় ইলেকট্রন ছাড়া তত সহজ হয় না। সো যত বড় হয় সিজিয়াম তত সহজে ইলেকট্রন ছাড়ে, তত সহজে সে বিক্রিয়া টিক্রিয়া করে। তার মানে সক্রিয়তার ক্রম হইতেছে লিথিয়াম আবার সব থেকে কম, তারপর হইতেছে সোডিয়াম, পটাশিয়াম, রুবিনিয়াম, সিজিয়াম। যত বড় হবে তত নিউক্লিয়াস থেকে সে শক্তি স্তর দূরে হবে, দূরে মানে সে সহজে ইলেকট্রন ডোনেট করতে পারবে। সেটা বিজারক, এদের সক্রিয়তা দেখলাম। আর এদের কয়েকটা বিক্রিয়া, যেমন ধরো তুমি যদি এদের সবাইকে, আমি সোডিয়াম দিয়ে দেখাচ্ছি, সবাইকে যদি পানির সাথে বিক্রিয়া করো, সোডিয়াম প্লাস হচ্ছে পানি, এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে। এই জন্যই তো এদেরকে আমরা ক্ষার ধাতু বলি, তাই না? তাহলে গ্রুপ 1 এর মৌলগুলো এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিনিয়াম, সিজিয়াম সবাই পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে। খালি বিক্রিয়া করে না, আগুন ধরে বিক্রিয়া করে। এই জন্য বলা হয় ক্ষার ধাতু। আর তুমি যদি এদেরকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করো, যেমন আরেকটা দেখাচ্ছি, পটাশিয়াম প্লাস হচ্ছে পানি, এখানে তৈরি করে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে হাইড্রোজেন। এই হচ্ছে এদের পানির সাথে বিক্রিয়া। আসলে এখন ইম্পর্টেন্ট হচ্ছে যে এই জিনিসগুলা কার বেশি কার কম, এগুলো বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি এদের অক্সিজেনের সাথে বিক্রিয়া দেখো, লিথিয়াম প্লাস অক্সিজেন তৈরি করে লিথিয়ামের অক্সাইড, Li2O। সমতাকরণ যদি করো, এখানে 2 দিতে হবে, এখানে 4 দিতে হবে। তারপরে সোডিয়াম প্লাস হচ্ছে অক্সিজেন সমান হইতেছে Na2O। তাহলে লিথিয়াম অক্সিজেনের সাথে লিথিয়ামের অক্সাইড তৈরি করে, সোডিয়াম অক্সিজেনের সাথে সোডিয়াম অক্সাইড তৈরি করে, এবং এই রিঅ্যাকশন কিন্তু আমাদের কোনো ফোর্স করা লাগে না, এমনি এমনি হয়। মানে খুবই সক্রিয় পরমাণু তো, অক্সিজেনের সাথে এমনি বিক্রিয়া করে। মানে তোমার কোনো হিট দিতে হবে না, কোনো প্রভাবক দিতে হবে না। তবে কাহিনী আছে। কাহিনী হইতেছে, তুমি যদি সোডিয়ামকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করাও এবং সেখানে তুমি যদি হিট দাও, তাহলে এখানে তৈরি হয় হচ্ছে সোডিয়ামের পারঅক্সাইড Na2O2। সমতাকরণ যদি করো, এখানে 2 দিলেই হবে। নর্মালি অক্সাইড তৈরি করে, হিট দিলে পারঅক্সাইড তৈরি করে। আবার তুমি যদি পটাশিয়ামকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করো, হিট একটু বেশি দিলে তৈরি হবে পটাশিয়াম পারঅক্সাইড, আরো বেশি দিলে তৈরি হবে পটাশিয়াম সুপার অক্সাইড। এটা একটু মনে রেখো যে লিথিয়াম পারঅক্সাইড সুপার অক্সাইড তৈরি করে না, সোডিয়াম শুধু পারঅক্সাইড তৈরি করে, আর পটাশিয়াম পারঅক্সাইড সুপার অক্সাইড দুটোটা তৈরি করে। এখন ও জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে, ও অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, এই জন্য এদেরকে কার নিচে সংরক্ষণ করা হয়? কেরোসিনের সংরক্ষণ করা হয়। শুষ্ক ইথারে রাখলেও হয়, বাট কেরোসিন সস্তা। কেরোসিনের নিচে রাখা হয়। ঢাকা ইউনিভার্সিটিতে একবার আসছিল, সোডিয়ামকে কিসের নিচে রাখা হয়? সেখানে কেরোসিন ছিল না, সেখানে অপশনে অ্যালকোহল, অ্যাসিড, তারপরে হচ্ছে অ্যামিন আর অ্যালকেন ছিল, হেক্সেন ছিল। ওই হেক্সেনকে কেরোসিন হিসেবে ধরে নিতে হয়, কারণ হেক্সেনও একটা অ্যালকেন, কেরোসিনও একটা অ্যালকেন। ইনফ্যাক্ট কেরোসিন হতেছে C5 থেকে C11 পর্যন্ত অ্যালকেনের মিশ্রণ। এই হচ্ছে গ্রুপ 1 এর ওভারভিউ। যদি কেউ মানে একাডেমিক লাইফে সঞ্জিত কুমার ঘোষ স্যারের বইটা পড়ো, সেখানে অনেক রিয়েকশন দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে, ভাই ওই অনেক রিয়েকশন পড়তে গেলে তুমি দেখবা যে একেবারে ছন্ন ছাড়া লাগবে। আবার এর থেকে অনেক ইম্পর্টেন্ট জিনিসে তোমার টাইম দেওয়ার মতো টাইম দরকার। ফিজিক্সে টাইম দিতে হবে, ম্যাথে টাইম দিতে হবে, যারা ভার্সিটি পড়ছো বায়োলজিতে টাইম দিতে হবে। তো এই জন্য হচ্ছে সবাইকে বলতেছি যে চেষ্টা করবা এখান থেকে, বিশেষ করে এই বিক্রিয়াগুলো যেগুলো মুখস্থ রিয়েকশন আছে, এগুলো আলাদা করে পরীক্ষার আগে 1 মাসে পড়ে ফেলবা। তাহলে কি হলো, গ্রুপ 1 এ সবাই নরম ধাতু, মেল্টিং টেম্পারেচারে কম। এদের মেল্টিং টেম্পারেচারের ক্রম হইতেছে এইটা। এরা সবাই হচ্ছে বিজারক, সক্রিয়তা সিরিজ এইটা। এরা পানির সাথে ক্ষার তৈরি করে, এরা অক্সিজেনের সাথে অক্সাইড তৈরি করে। এই জন্য এদেরকে কোথায় সংরক্ষণ করা হয়? কেরোসিনে সংরক্ষণ করা হয়। এবার আসি হচ্ছে গ্রুপ 2। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম।
এই বেরিলিয়াম আর বেরিয়াম এই দুটোর আবার খিচুড়ি বানাই ফেলো না। বেরিলিয়াম বিই আর বেরিয়াম বিএ। আরেকটা খাতা বানানো কি উচিত না? বেশি খাতা বানাইলে আবার ঝামেলায় পড়বা। একটা হচ্ছে বেরিলিয়াম ওই যে বিই, একটা হচ্ছে বেরিয়াম বিএ। আচ্ছা এদের হচ্ছে আমি যদি বলি গলনাঙ্ক কম, কিন্তু এদের গলনাঙ্ক বেশি না গ্রুপ 1 এর বেশি বলো তো ভাই? চিন্তা করলে আনসার বের হবে। গ্রুপ 2 এর গলনাঙ্ক বেশি না গ্রুপ 1 এর গলনাঙ্ক বেশি? গুড। গ্রুপ 1 এর গলনাঙ্ক কম, এদের একটু বেশি। কেন এদের বেশি? গ্রুপ 1 এর মৌলগুলো ধাতব বন্ধন ইলেকট্রন দেয় একটা, এরা ধাতব বন্ধন ইলেকট্রন দেয় হইতেছে দুইটা। তাহলে আমি বলতে পারি এদের মেল্টিং টেম্পারেচার টিএম গ্রুপ 1 থেকে সামান্য বেশি হয়, এটা একটু শক্ত হয় আর কি, বুঝছো? সামান্য বেশি। এখন আমি এদের মধ্যে ক্রম করব, ক্রম মানে হইতেছে এইটা। এখন আমি জানি তোমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে ক্রম, বেরিলিয়ামের বেশি, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম, এরপরে হচ্ছে ক্যালসিয়াম, তারপরে হচ্ছে স্ট্রনশিয়াম, এরপরে হইতেছে বেরিয়াম। তোমার কাছে এটা মনে হতেই পারে, কিন্তু আসলে ঘটনাটা এরকম না, এরকম না, এরকম না। এখন তোমরা একটু চিন্তা করো, ধরো আমি একটা ফোন ধরে, আমার একটা ফোন আসছে, মনে হচ্ছে বিদেশি নাম্বার থেকে ফোন আসছে। এখন দেখো যে বেরিলিয়ামের ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম এদের সবার ধাতব বন্ধনে ইলেকট্রনের সংখ্যা দুইটা, কিন্তু বেরিলিয়ামের ডেন্সিটি বেশি, এই জন্য গলনাঙ্ক বেশি হওয়ার কথা। এখানে আসলে যেটা তুমি চিন্তা করছো ওরকমটাই হয়, কাছাকাছি হয়, কিন্তু কাহিনী হইতেছে বেরিলিয়াম সব থেকে বেশি থাকে, তারপরে ক্যালসিয়াম, তারপরে স্ট্রনশিয়াম, তারপরে বেরিয়াম। এই ম্যাগনেসিয়াম কালপ্রিটটা কোনো একটা কারণে সবার শেষে চলে আসে। এর কারণটা কি? কারণ জানার দরকার নেই, মনে রাখতে পারবে না একটা, সবাই সবার জায়গা মতো থাকে, খালি ম্যাগনেসিয়ামটা সবার শেষে হয়। জাস্ট এই অংশটুকু মুখস্থ রাখো। এবং তুমি যদি এদের সক্রিয়তার ক্রম বলো, ভাই সক্রিয়তার ক্রম গ্রুপ 1 এর মতোই হবে, মানে এখানে কোনো পার্থক্য নেই। 1 এ যেরকম উপর থেকে নিচের দিকে গেলে সক্রিয়তা বাড়ে, এখানেও উপর থেকে নিচের দিকে গেলে সক্রিয়তা বাড়ে। এবং তার একটা প্রমাণ তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি যে উপর থেকে নিচের দিকে নামলে সক্রিয়তা যে বাড়ে। তুমি যদি বেরিলিয়ামকে পানির সাথে বিক্রিয়া করো, বেরিলিয়াম পানির সাথে কোনো বিক্রিয়া করে না, নো রিঅ্যাকশন। কেন করে না ভাই? যে অতটা সক্রিয় না আসলে। তুমি ম্যাগনেসিয়ামকে যদি পানির সাথে বিক্রিয়া করো, ম্যাগনেসিয়াম নর্মালি পানির সাথে বিক্রিয়া করে না, ও বিক্রিয়া করে জলীয় বাষ্পের সাথে। এখানে তৈরি করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর তৈরি করে হচ্ছে হাইড্রোজেন। তাহলে বুঝতেই পারছো যে বেরিলিয়াম থেকে ম্যাগনেসিয়াম সক্রিয়। ক্যালসিয়ামকে তুমি যদি পানির সাথে বিক্রিয়া করো, ও তৈরি করে হইতেছে, কোনো হিট টিট কিছুই লাগে না, নর্মালি বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন তৈরি করে। সো এই হচ্ছে এর প্রমাণ যে উপর থেকে নিচের দিকে নামলে ওদের সক্রিয়তা বাড়ে। এখানে আরো অনেক পড়া যায়, এটা শিক্ষা পরীক্ষায় রং দেখায়, শিক্ষা পরীক্ষার রংগুলো তোমাদের অলরেডি মুখস্থ। তারপরে হচ্ছে এদের সালফেট কার্বনেটের দ্রাব্যতা, এটা আমরা চতুর্থ অধ্যায়ে গিয়ে পড়বো। তো কথা হচ্ছে আমরা প্রতিটা গ্রুপ সম্পর্কে হালকা ওভারভিউ দিচ্ছি, জাস্ট
গ্রুপটা সম্পর্কে একটা করে আইডিয়া নিচ্ছি। ওকে, সো গ্রুপ 1 গেল, গ্রুপ 2 গেল, আর এখান থেকে একটা রিয়াকশন খুব ইম্পর্টেন্ট, দেখাই দিই রিয়াকশন। রিয়াকশনটা হইতেছে ক্যালসিয়ামের অক্সাইড, না কি জানি, ক্যালসিয়ামের কার্বাইড, তার সাথে পানি, এখান থেকে কি তৈরি করে, C2H2 তৈরি করে, আর ক্যালসিয়ামের হাইড্রোক্সাইড তৈরি করে। মনে আছে রিয়াকশনটা, বাচ্চাকালে পড়তা? ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি মেশালে কি তৈরি হয়, ইথাইন তৈরি হয়। এটা 9-10 ছিল এই রিয়াকশনটা, জৈব যৌগের মধ্যে। ওকে, গ্রুপ 1-2 তে আমরা বেশি সময় নষ্ট করব না, আমরা চলে যাই হচ্ছে গ্রুপ 13। এই যে ফুয়াদ অলরেডি একটা ছন্দ লিখে দিছে, বাংলাদেশ আওয়ামী লীগ গেল ইন্ডিয়া ট্যুরে, না বাংলাদেশ আলমগীর গেল ইন্ডিয়া ট্যুরে। আছে, ঠিক আছে, এক একজন এক একটা পড়ে। বোরন, অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে গ্যালিয়াম, ইন্ডিয়াম আর থেলিয়াম। তো মনে রেখো, জি এতে হচ্ছে গ্যালিয়াম আর জি ইতে হচ্ছে জার্মেনিয়াম। আমরা পড়বো এখানে কোন দুইটাকে নিয়ে, পড়বো হইতেছে এই দুইটাকে নিয়ে, বোরন এবং অ্যালুমিনিয়াম। আচ্ছা বলো তো ভাই, একটা হইতেছে BCl3 AlCl3, এই যৌগ দুটোতে কি অষ্টক পূরণ হয়েছে না অষ্টক পূরণ হয়নি? অষ্টক পূরণ হয়নি। এখন আমাকে এটা বলো, অষ্টক পূরণ যদি না হয়, আমি বলতেই পারি যে এখানে সংকোচিত অষ্টক। সংকোচিত, এটা কি লুইস অ্যাসিড হবে না লুইস ক্ষার হবে? যাদের অষ্টক পূরণ হয় না এরা হচ্ছে কি, এরা হচ্ছে লুইস অ্যাসিড। খুব ইম্পর্টেন্ট তথ্য, কারণ ওরা ইলেকট্রন পেয়ার গ্রহণ করবে সুযোগ পাইলে, আর যারা গ্রহণ করে ওদেরকে আমরা কি বলি, ওদেরকে আমরা লুইস অ্যাসিড বলি। তাহলে বোরন ট্রাইক্লোরাইড, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড সংকোচিত অষ্টক, এই জন্য এদেরকে কি বলা হয়, এদেরকে বলা হয় হচ্ছে লুইস অ্যাসিড। খুবই 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 ইম্পর্টেন্ট তথ্য। এটুকু গেল। তারপর হচ্ছে দেখো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের ডাইমারের গঠন, এই গঠনটা খুব ইম্পর্টেন্ট এবং আমি এটা লিখে দিচ্ছি, SRG24। গঠনটা সবাই আঁকা একটু প্র্যাকটিস করবা। এটা ভাই ডিউতে আমার সময় আসছিল, মানে আমি ডিউতে যে ভর্তি পরীক্ষা দিছি আমার সময় ডিউতে আসছিল। সেটা হতেছে এইটা, এই হচ্ছে অ্যালুমিনিয়াম, রিটেনে আসার জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই হচ্ছে ক্লোরিন, এই হচ্ছে ক্লোরিন, এমনি একবার সোজাসুজি আরেকটা অ্যালুমিনিয়াম দিবা, এইখানে ক্লোরিন, এইখানে ক্লোরিন, আর এইখানে হচ্ছে ক্লোরিন। এখন ক্লোরিনের লোন পেয়ার দিয়ে এইখানে তৈরি করে একটা সন্নিবেশ বন্ধন, যেহেতু অ্যালুমিনিয়ামের ঘাটতি আছে, আর এইখানে তৈরি করে একটা সন্নিবেশ বন্ধন। তার মানে এই যৌগটাতে কি কি বন্ধন আছে, সমযোজী 6টা আছে। এই সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট। এসআরজির ফুল ফর্ম হচ্ছে সাউন্ড রেজা গ্যারান্টেড। সমযোজী হচ্ছে 6টা, সন্নিবেশ হচ্ছে 2টা। ভয়াবহ গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তাহলে আমি কি দেখলাম, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড নেচারে ডাইমার হিসেবে থাকে, সেই ডাইমারে সন্নিবেশ বন্ধন 6টা থাকে, সন্নিবেশ বন্ধন 2টা থাকে, সমযোজী বন্ধন 6টা থাকে। আরেকটা জিনিস, এই যৌগটাকে মানে নেচারে তো এভাবেই থাকে, Al2Cl6, এই অবস্থায় সে সলিড থাকে। একে যদি তুমি 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দাও তখন AlCl3 হয়ে যায়, এটা গ্যাস হয়ে যায়। এ সলিড থেকে লিকুইড স্কিপ করে গ্যাস হয়ে গেছে, এগুলোকে আমরা ঊর্ধ্বপাতিত বস্তু বলতাম না? তাহলে আমরা বলতে পারি যে এটা একটা কি বস্তু, উদ্বায়ী বা ঊর্ধ্বপাতিত বা ভোলাটাইল পদার্থ। উদ্বায়ী পদার্থ। তাহলে কি শিখলাম, শিখলাম হতেছে বোরন এবং অ্যালুমিনিয়াম। আমি এই গ্রুপটাকে সংক্ষেপে একটু রিভিউ করে আসি। সেটা হতেছে এইটা, হ্যাঁ দুর্বল অ্যাসিড, যে কোনো লুইস অ্যাসিডই দুর্বল অ্যাসিড হয়। লুইস অ্যাসিড ক্ষার মানেই হচ্ছে কিউট অ্যাসিড ক্ষার, খুবই দুর্বল হয় এরা। বোরন অ্যালুমিনিয়ামের অষ্টক পূরণ হয় না, সুতরাং এরা লুইস অ্যাসিড হয়। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড নেচারে ডাইমার ফর্ম করে, সেই ডাইমারে 6টা থেকে সমযোজী বন্ধন, 2টা থেকে সন্নিবেশ বন্ধন। 180 ডিগ্রি তাপ দিলে সন্নিবেশ বন্ধন 2টা ভেঙে যায়, তখন এটা গ্যাস হয়ে যায়। সো গ্যাস হয়ে যাওয়ার ফলে কি হইতেছে, সলিড থেকে গ্যাস, মানে এটা একটা উদ্বায়ী পদার্থ।
এখানে আরো কিছু জিনিসপত্র আছে, সেটা হচ্ছে এইটা বোরন। বোরনের সাথে নাইট্রোজেন মিলে বোরন নাইট্রাইড এই যৌগটা গঠন করে। আর এই যৌগটার নেচারে পলিমারিক ফর্মে থাকে, মানে দেখতে অনেকটা এরকম, বোরন নাইট্রোজেন নাইট্রোজেন বোরন নাইট্রোজেন, দেখতে অনেকটা ষড়ভুজ গঠন, অনেকটা না, পুরোপুরি ষড়ভুজ। এই হচ্ছে the স্ট্রাকচার। এবং এটার ভৌত ধর্ম আর গ্রাফাইটের ভৌত ধর্ম অনেকটা কাছাকাছি। গ্রাফাইট যেরকম হইতে সেরকম ষড়ভুজ থাকে, বোরন এরকম ষড়ভুজ থাকে, এজন্য এটাকে বলা হয় ইনঅর্গানিক গ্রাফাইট বা অজৈব গ্রাফাইট। এই নামটা ইম্পর্টেন্ট, অজৈব গ্রাফাইট। এই হচ্ছে আমাদের গ্রুপ 13 নিয়ে পড়াশোনা। বেনজিনের ফিল দিতেছে। আমরা তো ষড়ভুজ দেখলেই বেনজিন মনে করি, গ্রাফাইটের গঠনও কিন্তু ষড়ভুজ। এরপরে সে হচ্ছে এটা কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন এবং লেড। 14 কাদেরকে নিয়ে পড়াশোনা করব? এই দুইটা, কার্বন এবং সিলিকন। সো কার্বন সিলিকন নিয়ে পড়লে প্রথমে তোমাকে এই দুইটা প্রশ্ন পরীক্ষা আসবেই, মানে পরীক্ষায় আসে। একটা হচ্ছে গ্রাফাইট, একটা হচ্ছে ডায়মন্ড। আচ্ছা, গ্রাফাইট ডায়মন্ডের মধ্যে আমরা জানি তাপবিদ্যুৎ পরিবহন করে গ্রাফাইট, ডায়মন্ড তাপবিদ্যুৎ পরিবহন করে না। কারণ কি? এই গ্রাফাইটে কোন সংকরায়ন থাকে? যদিও সংকরায়ন আমরা এখনো পড়ি নাই, পড়া লাগবেও না, জাস্ট জানো তো মনে হয়। গ্রাফাইটে থাকে sp2 সংকরায়ন, ডায়মন্ডে কি থাকে? sp3 সংকরায়ন। এর মানে কি হয় জানো? ডায়মন্ডে প্রতিটা কার্বনের সাথে প্রতিটা কার্বন এরকম যুক্ত থাকে, মানে কোনো কার্বনের কোনো হাত আসলে মিসিং থাকে না, সব কার্বনের সাথে সব কার্বন যুক্ত। সো মিসিং কিছু নাই দেখে বহন করার কিছু নাই, ক্যারিয়ার বলে কিছু নাই। কিন্তু গ্রাফাইটে হয় হচ্ছে sp2, sp2 মানে হইতেছে একটা গ্রাফাইট, এই যে এরকম ষড়ভুজ হবে আর কি, বুঝছো? তো ষড়ভুজের প্রতিটা জাল তো আমি আঁকবো না, তিনটা কার্বনের সঙ্গে যুক্ত থাকে। এখানে একটা কি থাকে? একটা ফ্রি ইলেকট্রন থাকে। সো এই ফ্রি ইলেকট্রনের জন্য আসলে সে কি হয়? সে পরিবাহী হয়। এই কাঁচা বাচ্চাটা বুঝতে পারছি? গ্রাফাইট এবং ডায়মন্ডের মধ্যে গ্রাফাইট পরিবাহী, ডায়মন্ড পরিবাহী না। এবং গ্রাফাইট এবং ডায়মন্ডের মধ্যে গ্রাফাইটে sp2 সংকরায়ন থাকে, ডায়মন্ডে sp3 সংকরায়ন থাকে। গ্রাফাইট একটা ফ্রি ইলেকট্রন থাকে, এই জন্য সে হচ্ছে পরিবাহী হয়। আচ্ছা, আরেকটা জিনিস বলে দেই, সেটা হইতেছে গ্রাফাইটের মেল্টিং পয়েন্ট কত জানো? আমি ভুলে গেছি, 3600 নাকি 3700, কেউ একজন গুগল করে আমাকে একটু বলে দাও তো গ্রাফাইটের গলনাঙ্ক কত আর ডায়মন্ডেরটা কত? ডায়মন্ড গ্রাফাইট থেকে 100 বা 200 ডিগ্রি বেশি, ডায়মন্ড বোধ হয় 4000 ডিগ্রি, আর গ্রাফাইট হচ্ছে 3710। একটু গুগল করে কেউ একজন আমাকে ঝটপট বলে দাও। 3700 আর 4000 এর আশেপাশে কিছু একটা, আমার এক্সাক্ট ফিগারটা মনে নাই। জাস্ট মেল্টিং পয়েন্ট অফ গ্রাফাইট লিখে সার্চ দাও। গ্রাফাইট 3650, হ্যাঁ থ্যাংক ইউ। আর ডায়মন্ড এর থেকে একটু বেশি হবে, একটু বেশি। ডায়মন্ড হচ্ছে 3820। আচ্ছা, আমরা 3820 ধরে নিলাম। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমার কথা হচ্ছে ভাই, নর্মালি তুমি জানো যে গ্রাফাইট কোথায় ব্যবহৃত হয়? পেন্সিলের শীষে ব্যবহৃত হয়। ডায়মন্ড তো ডায়মন্ড। তো এখানে তো অনেক মেয়ে কাচ্চা বাচ্চা ধরেই নিছে ডায়মন্ডের রিং ছাড়া তো আমি বিয়ে করবো না, এঙ্গেজমেন্ট। ছেলেরা হইতেছে দেখবা যে যখন বিয়ে টিয়ে করতে যাবে আর কি, এঙ্গেজমেন্টে ডায়মন্ডের রিং চাবে আর কি। স্বর্ণ এখন অনেক ক্লিশে হয়ে গেছে, স্বর্ণের রিং দিলে এখন ঠিক আভিজাত্যটা থাকে না। প্লাটিনামের বডি থাকবে আর ডায়মন্ডের মানে যে মেইনটা ডায়মন্ড হবে আর কি। তো হইতেছে এটা হচ্ছে এখনকার ট্রেন্ড। কিছুদিন আগে দেখলাম যে ডায়মন্ড ওয়ার্ল্ড নামে একটা ইয়ে আছে বাংলাদেশে, মার্চেন্ট আছে আর কি, ডিলার ওরা। সো এটা নাকি ডায়মন্ড বলে বলে কাজ বিক্রি করছে। সেখানে অনেক ট্রল দেখছি যে
যেসব মেয়েদের এঙ্গেজমেন্টে এই ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে ডায়মন্ডের রিং দিছিল তাদের এখন কি অবস্থা। হ্যাঁ, পেন্সিলের শীষ ধরাই দিবা, ঠিক আছে, তোমাকেও বিয়েও আপনি ধরাই দিবে। তো কথা হচ্ছে গ্রাফাইট আর হচ্ছে ডায়মন্ড, মেয়েরা এই জিনিসগুলো নিয়ে খুবই খুবই সেন্সিটিভ। ওরা বিয়ের 1-1.5 বছর আগে থেকে প্ল্যান করে রাখে যে বিয়েতে কি পরবে, কোন রঙের পরবে, লেহেঙ্গা পরবে না শাড়ি পরবে, তারপরে হচ্ছে কোন অর্নামেন্টস নিবে। ইভেন অনেকে ব্র্যান্ডও ঠিক করে রাখে যে আমি আমিন জুয়েলার্স থেকে ইয়া নিব, অর্নামেন্টস নিব। এটা অনেকেই করে। সো এই জিনিসগুলো নিয়ে কখনোই, ভবিষ্যৎ বলে দিচ্ছি, আর্গু করবা না কখনোই, এই জিনিসগুলোতে না করবা না। এগুলো সবসময় যা বলবে এটা মেনে নিও আর কি। যদি তুমি চাও তোমার বিবাহটা কোনো রকমের মানে ঝামেলা ঝঞ্ঝাল ছাড়া ইয়া হয়। এবার আসি যে প্রথমত গ্রাফাইট অনেক নরম, কারণ কি পেন্সিলে আসলে দাগ দিলেই পেন্সিলে গ্রাফাইটটা ভেঙে যায়। ডায়মন্ড অনেক শক্ত। তাহলে গ্রাফাইট নরম, ডায়মন্ড শক্ত, কিন্তু গলনাঙ্ক আবার কাছাকাছি কেন? একেবারে কাছাকাছি না, সেমই তো। আমার কি প্রশ্নটা বুঝতে পারছো যে ভাই গ্রাফাইট তো অনেক নরম, নরমই তো, কিন্তু ডায়মন্ড অনেক শক্ত, কিন্তু আবার গলনাঙ্ক কাছাকাছি, এটা কেন? প্রথমত আমরা যখন পেন্সিল দিয়ে লিখি তখন গ্রাফাইটে কিন্তু কার্বন কার্বন বন্ধন ভাঙে না, বুঝছো? কার্বন কার্বন বন্ধন কিন্তু গ্রাফাইটে ভাঙে না। কি হয়, তুমি যদি গ্রাফাইটের গঠন দেখো, ধরো গ্রাফাইটে যেরকমটা হয়, এই যে এইটা একটা ষড়ভুজ ধরো, এইটা একটা ষড়ভুজ ধরো, এরকম আরেকটা লেয়ার থাকে, এরকম আরেকটা লেয়ার থাকে। সো দুই লেয়ারের মধ্যে এরকম দুর্বল বন্ধন থাকে, ভ্যান ডার ওয়েলস ফোর্স থাকে। যখন পেন্সিল দিয়ে লিখো তখন কিন্তু বন্ধন ভাঙে হইতেছে ভ্যান ডার ওয়েলস, বাট কার্বন কার্বন বন্ধন কিন্তু গ্রাফাইটকে লিখার সময় ভাঙে না, এই জন্য গ্রাফাইট নরম হয়। তুমি যখন গ্রাফাইটকে ভাঙতেছো, আবারও বলতেছে, কোনো কার্বনের সাথে কার্বনের বন্ধন ভাঙে না। কি হয়, একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ারের ভ্যান ডার ওয়েলস ফোর্স ভাঙে, আর আমরা জানি ভ্যান ডার ওয়েলস ফোর্স দুর্বল। কিন্তু যখন গ্রাফাইটকে তুমি মেল্ট করবা তখন কিন্তু এই যে এইখানে হাত দিতে হয়, কার্বন কার্বন বন্ধন হাত দিতে হয়, এখানেও তো কার্বন কার্বন বন্ধন, এই জন্য মেল্টিং পয়েন্ট কাছাকাছি হইলেও গ্রাফাইট নরম, কারণ গ্রাফাইটকে ভাঙার জন্য আমাদের ভ্যান ডার ওয়েলস ফোর্স ভাঙা লাগে। সবাই কি বুঝতে পারছি যে এখানে রহস্যটা কোথায় আছে? এরপরে এই 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 প্রশ্ন কি আসলে CH2H2 মানে কি ইথাইন? হ্যাঁ শিফা, C2H2 মানে ইথাইন না? কার্বন ডাইঅক্সাইড গ্যাস হলেও সিলিকা কেন কঠিন? এটা কি তোমাদেরকে এখন পড়ানো লাগবে? এটা তোমাদেরকে পড়াইলে আমার কাছে কেন জানি মনে হচ্ছে তোমাদের সক্ষমতাকে অসম্মানিত করা হয়। তারপরে পানিতে SiCl4, হ্যাঁ তোমাকে সক্ষমতাকে আমি অপমান করতে চাচ্ছি না। পানিতে সিলিকন টেট্রা, বাট এগুলোকে আবার আন্ডারএস্টিমেট করো না ভাই, আসতেই পারে, হু নোজ। অনেক প্রশ্ন আসে না, ইলেকট্রন বিন্যাসের ভিত্তি কি বলে, পর্যায় সারণীর ভিত্তি কি, এই প্রশ্নগুলো যদি আসতে পারে তাহলে এই প্রশ্নগুলো আসতেই পারে। পানিতে সিলিকন টেট্রাক্লোরাইড না দ্রবণীয় না হলেও কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণীয় হয় না কেন? একটু বলে দেই, এটা হচ্ছে আমরা ড্রাই ওয়াশ ইউজ করি, এটা একটু ইম্পর্টেন্ট প্রশ্ন। পানিতে লোন পেয়ার আছে, তাহলে পানি কি বন্ধন গঠন করতে পারে? পানি সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে, তাই না? এখন দেখো, সন্নিবেশ বন্ধন গঠন করতে গেলে, হ্যাঁ এক্সাম হলে তোমাকে আন্ডারএস্টিমেট করবে যদি তুমি কোনো প্রশ্নকে আন্ডারএস্টিমেট করো। তো পানি যদি সন্নিবেশ বন্ধন গঠন করতে হয় তাহলে কি থাকা লাগবে? ইলেকট্রন জোড়া পানি তো শেয়ার করবেই, যে শেয়ার করবে তার ফাঁকা অরবিটাল থাকা লাগবে, যেটা সিলিকনের আছে। সো ব্যাপারটা কি হয় দেখো, আমি যদি বিক্রিয়াটা দেখাই, SiCl4, তার সাথে আমি পানি নিলাম, এই যে লোন পেয়ার আছে, সিলিকনের টেট্রা হাইড্রোক্সাইড হলো, 4টা অণু HCl হলো। সমতাকরণ যদি করো, এখানে 4 হবে, এখানে 4 হবে। এখন ভাই এই যে সিলিকনের সাথে যে পানি বিক্রিয়া করলো, আসলে বিক্রিয়া করার মাধ্যমটা ছিল এই লোন পেয়ারের মাধ্যমে সন্নিবেশ বন্ধন গঠন করা। যদি এই লোন পেয়ারের সন্নিবেশ বন্ধন না হইতো তাহলে এই বিক্রিয়াটা হইতো না, মানে আদ্র বিশ্লেষণটা হইতো না। তো সিলিকনের ফাঁকা ডি অরবিটাল আছে দেখেই আসলে হাইড্রোক্সিলটা সিলিকনের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারছে, কার্বনের সাথে সেটা পারে না। তাহলে উত্তর কি? উত্তর হইতেছে সিলিকনের ফাঁকা ডি অরবিটাল আছে, ফাঁকা ডি আছে, আর কার্বনের কি নাই? ডি তো নাই, ফাঁকা টাকা তো দূরের কথা, ফাঁকা ডি অরবিটাল নাই। ওকে, পরের প্রশ্ন আসি। এখানে কি আর কিছু বাকি আছে? কার্বন, সিলিকন, তারপরে হইতেছে না, এখানে আর কিছু নাই।
নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এবং হচ্ছে বিসমাথ। প্রথমে আসি নাইট্রোজেন। নাইট্রোজেন নেচারে N2 হিসেবে থাকে। এদের মধ্যে কি বন্ধন থাকে? ট্রিপল বন্ড থাকে। এই বন্ধন শক্তিটা কিন্তু অনেকবার এমসিকিউতে আসছে, মানটা জানা আছে? হ্যাঁ, 3D তে গিয়ে সন্নিবেশ বন্ধন গঠন করে। এই বন্ধন শক্তির মান হইতেছে 945 কিলোজুল। এই জন্য নাইট্রোজেনকে বলা হয় কি জানো? গরিবের নিষ্ক্রিয় গ্যাস। কারণ নাইট্রোজেন এই বন্ধন না ভাঙলে তো কারোর সঙ্গে যুক্ত হবে না, তাই না? আমাদের যদি কোথাও নিষ্ক্রিয় পরিবেশ থাকা লাগে, তাহলে নিষ্ক্রিয় পরিবেশ দরকার হয়, আমরা অনেক ক্ষেত্রে নাইট্রোজেনকে নেই। কারণ হিলিয়াম, নিয়ন ভাই এগুলো এক্সপেন্সিভ জিনিস। এই জন্য এটাকে গরিবের নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। তোমরা যে চিপসের প্যাকেটে নাইট্রোজেন থাকে, কেন থাকে? যেন চিপসগুলো সহজে জারিত না হয়। আর এখন তো টেকনিক্যালি তোমরা টাকা দিয়ে নাইট্রোজেনই খাও। আমি যখন ছোট ছিলাম, ওই সবুজ রঙের পটেটো চিপসে অনেক চিপস থাকতো, এবং খেয়ে আসলে মানে থাকে না, পরিপূর্ণ তৃপ্তি পাওয়া যেত। আর এখন 10 টাকার চিপসের প্যাকেটের নিচে 4-5টা চিপস থাকে, বাকি পুরোটা বাতাস থাকে, অ্যাকচুয়ালি নাইট্রোজেন থাকে। আচ্ছা, ফসফরাসের আণবিক ভর কত জানো? এগুলো পরীক্ষায় আসলে ধুমধাম ভুল করবা সবাই। ফসফরাসের আণবিক ভর এই কত? ফসফরাস নেচারে থাকে P4। এই অলরেডি অনেকে ভুল করে ফেলছে। P4 মানে হচ্ছে 31 গুণন 4, 4 অক্ষে 4, 3 4 12, 124। এই 31 পারমাণবিক ভর। P4 থাকে আবার কিভাবে? এই হচ্ছে ফসফরাস, ফসফরাস, এখানে ফসফরাস, এখানে ফসফরাস। দেখতে অনেকটা পিরামিডের মতো আর কি। 3টা তল থাকে নিচে, এবং এটা চতুস্তলকীয় গঠন। 4টা তল, এই একটা তল, এই একটা তল, ওই পাশে একটা তল, নিচে একটা তল। সেটা হচ্ছে আমাদের টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয় গঠন। টেট্রাহেড্রাল। তাহলে কি বলছি ভাইয়া? নাইট্রোজেনের বন্ধন শক্তি অনেক বেশি। এই বন্ধন শক্তি অনেক বেশি দেখে সে অনেকটা নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করে। আর তারপরে হচ্ছে ফসফরাস, এর আণবিক ভর হচ্ছে 124, কারণ 4টা পরমাণু থাকে, 4টা পরমাণু চতুস্তলকে গঠন করে থাকে। সিলিকন, SiB, আরেকটা থাকে না, সালফার অ্যাসিড থাকে, আসবে সামনে। এরপরে ওটা না, আমরা একটু এখানে আসি। সেটা হইতেছে নাইট্রোজেন নিয়ে আরেক কিছু প্রশ্ন। আমরা জানি যে PCl5 হয়, মানে এটা হয়। আমরা এটাও জানি যে PCl3 হয়, কিন্তু আমরা এটা জানি যে NCl5 হয় না, কিন্তু NCl3 হয়। এইটার ব্যাখ্যা তোমাদেরকে দিতে গিয়ে তোমাদের আমি অপমান করতে চাই না। ফসফরাসের কি আছে? ডি আছে। নাইট্রোজেনের কি নাই? ডি নাই। সো ডি নাই দেখে যোজনী সবসময় 3 থাকে আসলে, বুঝছো? তোমাদেরকে আরেকটু বলে দেই, সেই ব্যাখ্যাটা আমরা পরে পড়বো। আসলে এখন অ্যাডমিশনে ব্যাখ্যা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কে হয় কে হয় না। PH3 হয়, কিন্তু PH5 আবার হয় না। এটা আমরা সংকরানের মধ্যে পড়বো, কেন PH5 হয় না। অলরেডি অনেকে হয়তো জানো, যারা জানো না সমস্যা নেই, আমরা পরে পড়বো। অনেকে মনে করতে পারে ভাই ফসফরাসের যোজনী তো 5 হয়, তাহলে 5 হলে PH5 তো হওয়ার কথা না, PH5 হয় না। আবার দেখো, আমরা জানি যে PCl5 হয়, কিন্তু PI5 আবার হয় না। এই কারণটা আমরা সংকরানের মধ্যে পড়বো। আপাতত জেনে নাও যেগুলো হয় এগুলো হয় না। তাহলে নাইট্রোজেনের যোজনী শুধু 3, ফসফরাসের 3ও হয়, ফসফরাসের 5ও হয়। বাট 5 হলেও সে কেন হাইড্রোজেনের সাথে 5 যোজনী দেখায় না, সে কেন আয়োডিনের সাথে 5 যোজনী দেখায় না, এটা হচ্ছে ব্যাখ্যাটা পরে পড়বো। এটার ব্যাখ্যা থাক পরে। এরপর আমরা একটু দেখি যে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের যে যৌগটা হয় সেটা হচ্ছে অ্যামোনিয়া, এবং অ্যামোনিয়াতে লোন পেয়ার থাকে। ফসফরাস হাইড্রোজেনের সাথে যে যৌগটা তৈরি করে সেটা হচ্ছে ফসফিন, এখানেও লোন পেয়ার থাকে।
লোন পেয়ার থাকলে এরা দুটোটাই লুইস বেস হবে, তাই না? এখন আমাকে বলো তো এদের মধ্যে শক্তিশালী বেস কোনটা? অ্যামোনিয়া শক্তিশালী না ফসফিন শক্তিশালী? ওকে, আমি একটু বলে দিচ্ছি, শক্তিশালী হইতেছে অ্যামোনিয়া। অ্যাডমিশনের জন্য এটা জানা দরকার যে অ্যামোনিয়া শক্তিশালী ক্ষার, কিন্তু ব্যাখ্যাটা তারপর আমি বলে দিচ্ছি। নাইট্রোজেন এবং ফসফরাসের মধ্যে কে বেশি তড়িৎ ঋণাত্মক? নাইট্রোজেন বেশি তড়িৎ ঋণাত্মক, আকারে ছোট। এখন এরা কেন ক্ষার হইছে? এই লোন পেয়ারের জন্যই তো ক্ষার হইছে। এরা কেন ক্ষার হইছে? লোন পেয়ারের জন্যই তো ক্ষার হইছে। তাহলে দেখো তো ভাই, আমি যদি দেখাই নাইট্রোজেন ফসফরাস থেকে বেশি তড়িৎ ঋণাত্মক। সো তড়িৎ ঋণাত্মক হওয়ার কারণে ঘটনাটা কি ঘটে? এই যে লোন পেয়ার আছে, এই লোন পেয়ার থেকে মানে বন্ড পেয়ার থেকে নাইট্রোজেন নিজের দিকে ইলেকট্রন টানবে, তাই না? সো নাইট্রোজেন নিজের দিকে ইলেকট্রন টানলে লোন পেয়ারের ডেন্সিটি আগের থেকে বেড়ে যাবে। এখন লোন পেয়ারের জন্যই তো ক্ষার হয়েছিল। তো যেহেতু অ্যামোনিয়াতে ফসফিন থেকে লোন পেয়ারের ডেন্সিটি বেশি, এই জন্য অ্যামোনিয়া ফসফিন থেকে তীব্র ক্ষার। তাহলে এই গ্রুপে কি কি শিখলাম? নাইট্রোজেন N2, ফসফরাসের আকৃতি শিখলাম, NCl5 হয় না, তারপরে PH5 হয় না, Pi5ও হয় না, আর অ্যামোনিয়া ফসফিন থেকে শক্তিশালী ক্ষার। এরপর দেখি NF3 আদ্র বিশ্লেষিত হয় না কেন? প্রশ্নটা সবাই ঝটপট লিখে নাও। এখন যে টপিকগুলো পড়াচ্ছি এগুলো খুবই রেগুলার টপিক, এগুলো ম্যাক্সিমাম টপিকগুলো আমরা একাডেমিকে পড়ে আসছি। তো আশা করি তোমরা এগুলো বেশি স্লো পড়াইলে আবার দেখবা যে তোমরা একটুখানি বিরক্ত হইতা যে ভাই এই যে PCl5 কেন হয়, NCl5 কেন হয় না, এগুলো এখন এত সময় নেই কেন পড়াচ্ছেন। NF3 আদ্র বিশ্লেষিত হয় না কেন? মানে NCl3 আদ্র বিশ্লেষিত হয়, এটা হয়, কিন্তু আবার NF3 কেন হচ্ছে না? এই হচ্ছে মেইন কথা। অ্যাডমিশনের জন্য ব্যাখ্যাটা ইম্পর্টেন্ট না, অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট হইতেছে এটা যে হয় এটা যে হয় না এটা জানা। তারপরে বলে দিচ্ছি, আগে তোমাদেরকে বিক্রিয়া দেখাই। NCl3 যখন হয় তখন কি বিক্রিয়া হয়? NCl3 তার সঙ্গে তুমি পানি নাও, তখন এখানে তৈরি করে অ্যামোনিয়া, মানে নাইট্রোজেনের সাথে 3টা হাইড্রোজেন আসে, আর এইখানে ক্লোরিনের সাথে OH মিলে কি তৈরি করে? HClO, বা এইভাবে লিখি HOCl, হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করে। এখন দেখো তো এই OH ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে কারণ কি? ক্লোরিনের ফাঁকা ডি আছে, যেটা কার নাই? ফ্লোরিনের ফাঁকা ডি নাই। তাহলে ব্যাখ্যাটা কি হবে জানো? ব্যাখ্যাটা হবে ক্লোরিনের ফাঁকা ডি অরবিটাল আছে, ফ্লোরিনের ফাঁকা ডি অরবিটাল নাই। ক্লোরিনের ডি আছে, ফ্লোরিনের ডি নাই। এই হচ্ছে আমাদের ব্যাখ্যা। কোমলমতি হৃদয়ে একটা প্রশ্ন আসা উচিত, সেই প্রশ্নটা করো তো কেউ একজন। আচ্ছা, প্রশ্ন আসতে পারে না যে ভাই আপনি এর আগে বললেন যে CCl4, এখানেও তো ক্লোরিন ছিল, মানে CCl4ও তো ক্লোরিন ছিল, তো ওইটা কেন পানিতে মিশলো না? প্রশ্ন আসাই উচিত। মানে এইখানে আপনি ক্লোরিনের দোহাই দিয়ে NaCl3 কে পানিতে মেশালেন, CCl4 এ তো ক্লোরিন ছিল, সেখানে কেন মিশলো না? একটু বলে দিয়ে দেখো। প্রথমত, কার্বনের সাথে ক্লোরিন থাকা, এই যে কার্বনের সাথে ক্লোরিন থাকা আর কি বলে নাইট্রোজেনের সঙ্গে ক্লোরিন থাকা জিনিসটা আসলে এক জিনিস না, এবং এক এক গ্রুপের মৌলের যৌগ এক এক ভাবে পানিতে মিশে। এইখানে যে সন্নিবেশ বন্ধনটা হয়েছে, মানে SiCl4 এর ক্ষেত্রে বলি, সেটা কিন্তু ক্লোরিনের সাথে বন্ধন তৈরি করে হয়নি, এক এক গ্রুপের মৌলের যৌগ এক এক ভাবে পানিতে মিশে, একটার সাথে একটা কম্পেয়ার করা যাবে না। যেমন এইখানে যে সন্নিবেশ বন্ধনটা হয়েছে সেটা কিন্তু সিলিকনের সাথে হয়েছে, দেখো হাইড্রোক্সাইডটা কিন্তু সিলিকনের সাথে গেছিল, বুঝো কিনা? তাহলে এই যে গ্রুপ 14 ওদের হ্যালাইড গুলো পানিতে মিশে হইতেছে
কেন্দ্রীয় পরমাণুর সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে, যেটা কার্বনে সম্ভব ছিল না। আবার এইখানে দেখো ভাই, এইখানে হাইড্রোক্সিলটা কি সন্নিবেশ বন্ধন নাইট্রোজেনের সাথে করছে? না, করছে কার সাথে? ক্লোরিনের সাথে। সো এই দুটো আসলে কম্পেয়ার করাই যাবে না, কারণ এক এক গ্রুপের যৌগের মৌল মানে মৌলের যৌগ এক এক মেকানিজমে মিশে। ওইখানে মেকানিজম ছিল কেন্দ্রীয় মৌলের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করা, এইখানে মেকানিজম হইতেছে পেরিফেরাল পরমাণুর সাথে সন্নিবেশ বন্ধন গঠন করা। তুলনা করাই যাবে না। কারো মাথায় যদি প্রশ্ন এসে থাকে তাহলে সে একটু নিজেকে সামলে নাও আর কি। নাইট্রোজেনে যত অক্সাইড আছে এটাও বলে দিচ্ছি, SrG24। এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসবেই। নাইট্রোজেনের মোট 5টা অক্সাইড নেচার এক্সিস্ট করে। একটা হচ্ছে N2O নাইট্রাস অক্সাইড, NO নাইট্রোজেন ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন পেন্টঅক্সাইড। আচ্ছা, লাস্ট উইকলিতে এটা আসছিল, উইকলিতে আসবে, মেইন পরীক্ষাতে আসবে, সবখানেই আসবে। এবং আমাদের যদি জারণ মান দেখে, দেখো এখানে নাইট্রোজেনের জারণ মান +1, এখানে +2, +3, +4, +5। এবং এই অক্সাইডগুলোর নাম একটু ইম্পর্টেন্ট, বিশেষ করে এই প্রথমটা, এটার নাম হইতেছে নাইট্রাস অক্সাইড। এটার নাম হইতেছে নাইট্রিক অক্সাইড। সো একটা নাইট্রাস অক্সাইড, একটা নাইট্রিক অক্সাইড, এগুলোর নাম রেগুলার নাম, নাইট্রোজেন ট্রাইঅক্সাইড, ডাইঅক্সাইড, পেন্টঅক্সাইড। সো ওইগুলোর নাম নিয়ে এত মানে আলাদা কোনো নিয়ম কারণ কিছু নাই। এই নাইট্রাস অক্সাইডের আরেকটা নাম আছে, প্রচলিত নাম, জানো কেউ? এটাকে অন্য একটা নামে ডাকে, এনিওয়ান? নাইট্রাস অক্সাইডের একটা নাম আছে, গুড, এটা হচ্ছে লাফিং গ্যাস। ধরো তোমার এখন মন খারাপ, সো তোমাকে যদি এই গ্যাসে এক্সপোজ করা হয় তুমি হাসবা, এবং বলা হয়ে থাকে অনেক বেশি পরিমাণ গ্যাস দিলে হাসতে হাসতে নাকি মানুষ মারা যায়। সো এটা হচ্ছে হাসতে হাসতে মৃত্যুবরণের একটা ভালো উপায় আর কি। আপন জীবন তুমি করিও গঠন, মরণে কি হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এবার আমি আসলে মেইনলি যেটা দেখাবো, এই যে যে 5টা অক্সাইড বলছি, এই 5টা অক্সাইডের মধ্যে এই অক্সাইড দুটা আসলে নিরপেক্ষ। খুব ইম্পর্টেন্ট তথ্য কিন্তু। নিরপেক্ষ মানে এরা পানির সাথেও বিক্রিয়া করে না, এরা অ্যাসিড ক্ষারের সাথেও বিক্রিয়া করে না। কি বলছি? যে এই যে যে 5টা অক্সাইড যদি বলি, এই 5টা অক্সাইডের মধ্যে নাইট্রাস এবং নাইট্রিক এরা নিরপেক্ষ অক্সাইড, এরা পানির সাথে বিক্রিয়া করে, অ্যাসিড ক্ষার কোনোটাই তৈরি করে না। কিন্তু এই 3টা অক্সাইড আবার অম্লীয় অক্সাইড। অম্লীয় অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? অম্লীয় অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে। যেমন ধরো এই বিক্রিয়াগুলো ইম্পর্টেন্ট, N2O3, তুমি একে যদি পানির সাথে বিক্রিয়া করো, ও তৈরি করে নাইট্রাস অ্যাসিড। সমতাকরণ যদি করো তাহলে এখানে একটা 2 দাও, তাহলে নাইট্রোজেন ট্রাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে নাইট্রাস অ্যাসিড তৈরি করে। নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2 এ পানির সাথে বিক্রিয়া করে 2টা অ্যাসিডই তৈরি করে, নাইট্রাস অ্যাসিডও তৈরি করে, নাইট্রিক অ্যাসিডও তৈরি করে। আর শেষটা N2O5 এ পানির সাথে বিক্রিয়া করে H2O নাইট্রিক অ্যাসিড তৈরি করে। মানে সোজা কথা, সবাই পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করছে, তার মানে সবাই হচ্ছে অম্লীয় অক্সাইড। তাহলে প্রথম 2টা নিরপেক্ষ অক্সাইড, শেষের 2টা হচ্ছে অ্যাসিডিক অক্সাইড। প্রথম 2টা, শেষের 3টা।
সবার কি এটুকু লেখা হয়েছে? এবার আসি কয়েকটা নাম। দেখো তো, এইটার সাথে পানি যোগ করলে নাইট্রাস অ্যাসিড হয়। তাহলে নাইট্রাস অ্যাসিড থেকে পানি বিয়োগ করলে এই অক্সাইডটা হবে, যে নাইট্রাস অ্যাসিড থেকে পানি বিয়োগ করলে আমি অক্সাইডটা পাচ্ছি। পানি মাইনাস করলে যে যৌগটা হয় এই যৌগকে অ্যানহাইড্রাইড বলা হয়। সো এই যৌগের আরেকটা নাম হইতেছে নাইট্রাস, কারণ নাইট্রাস অ্যাসিড থেকে পানি মাইনাস করলে হয় নাইট্রাস অ্যানহাইড্রাইড। কোনটা এটা? নাইট্রাস অ্যানহাইড্রাইড। এটা নাইট্রিক অ্যাসিড থেকে পানি বিয়োগ করলে হয়, তাহলে এই যৌগের নাম কি হবে? এই যৌগের নাম হবে নাইট্রিক অ্যানহাইড্রাইড। নাইট্রিক অ্যানহাইড্রাইড। আর এখানে এই দুইটার মিশ্রণ থেকে পানি মাইনাস করলে এটা হয়, তাহলে এটার নাম কি হবে? মিক্সড অ্যানহাইড্রাইড। নাইট্রাস অ্যানহাইড্রাইড, নাইট্রিক অ্যানহাইড্রাইড, আর হইতেছে মিশ্র অ্যানহাইড্রাইড। খুব ইম্পর্টেন্ট তথ্য কিন্তু বলে দিলাম। এখান থেকে এখানে যা যা লেখা আছে পরীক্ষা আসবে, কিছু না কিছু পরীক্ষা আসবে এখান থেকে। তারপরে হইতেছে ওকে, আর একটু ফসফরাস নিয়ে কথা বলি। ফসফরাস হচ্ছে হোয়াইট ফসফরাসকে 250°C তাপমাত্রা দিলে এটা রেড ফসফরাস হয়ে যায়, এবং এখানে ক্যাটালিস্ট হিসেবে আয়োডিন থাকে। এটা হচ্ছে আমাদের প্রভাবক আর কি। আয়োডিন নেওয়া হয় আর নাইট্রোজেন নেওয়া হয়। তো আয়োডিন এখানে কি কাজ করে? আয়োডিন কাজ করে প্রভাবকের। আর নাইট্রোজেন কি কাজ করে? যেন রিয়াকশনটা বিস্ফোরণ না হয়। এমনি ফসফরাস তো খুবই এক্সপ্লোসিভ, যে গান পাউডারে ইউজ করা হয়। এই জন্য নাইট্রোজেনকে বলছিলাম না গরিবের নিষ্ক্রিয় গ্যাস। সো শ্বেত ফসফরাস, রেড ফসফরাস হয় হচ্ছে 250°C তাপমাত্রায়, আর রেড ফসফরাস 550°C তাপমাত্রায় হোয়াইট ফসফরাস হয়। এখানেও নাইট্রোজেন নেওয়া লাগে আর কি। শেষ আমাদের গ্রুপ 15। সবাই কি বুঝতে পারছি এই পর্যন্ত? পির আরেকটা কি দরকার নাই? মানে একটা মৌলের কতগুলো বহুরূপ আছে সেটা তো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হইতেছে যে রিঅ্যাকশনগুলো সেগুলো। অ্যাডমিশনে কখনো এরকম আসবে না যে কার্বনের রূপভেদ কয়টা, বা হইতেছে এরকম আসবে না যে হচ্ছে ফসফরাসের রূপভেদ কয়টা। ওকে ঠিক আছে ভাইয়া, আমরা আজকে না আগাই, সামনে যেহেতু অনেক ক্লাস আছে। এরপরে আমরা 16 শুরু করব। আগামী ক্লাসে 16, 17, 18 এবং তারপরে ডি ব্লক শুরু হবে। তো সবাই হচ্ছে এর সাথে সাথে মিলায় বই অথবা মাস্টার বুক পড়ে নিও, টপিকের সাথে মিলাই। আবারও বলতেছি যে আমি এখানে একটা চ্যাপ্টারের উপর এতগুলো ক্লাস নিচ্ছি। এতগুলো মানে হইতেছে আমি এটার উপরে 6টা বা 7টা ক্লাস নেব। চাইলে 20টা নেওয়া যায়, 20টা নিলে তোমাদের নিজের পায়ে নিজে কোড়াল দেওয়া হবে। চাইলে 2টাতেও শেষ করা যায়, সেটাও তোমাদের পায়ে কোড়াল দেওয়া হবে। সো মাঝামাঝি থেকে যত কম্প্যাক্ট ভাবে পড়ানো যায় সেটা পড়াচ্ছি, বাট 2-1টা উদাহরণ ক্লাসে মিস হতে পারে। তার মানে এই না যে হতেছে ভাইয়া জিনিসটা পড়াই নাই। সেই উদাহরণগুলো তুমি কি করবা? বই থেকে পড়বা, মাস্টার বুক থেকে পড়বা, প্র্যাকটিস করতে গিয়ে শিখবা। সো এমন না যে ক্লাসেই শেখা শেষ, ক্লাসে শিখবা, প্র্যাকটিস করতে গিয়ে শিখবা, আমার ডেইলি এক্সাম দিতে গিয়ে 2টা নতুন জিনিস শিখবা, সলভ শিটে 2টা নতুন জিনিস শিখবা, চ্যাপ্টার ক্লোজিং এক্সাম দিতে গিয়ে 2টা নতুন জিনিস শিখবা। সম্পূর্ণটা কিন্তু শেখার প্রসেস। এই জন্য খবরদার মানে এভাবে চিন্তা করো না যে হতেছে ক্লাসে এটা পড়ানো হয়নি, ওটা পড়ানো হয়নি, তাহলে এটা পড়বো না, ওটা পড়বো না। ক্লাস এর বাইরেও শিখতে হবে তোমাকে, ঠিক আছে? ওকে ভাইয়া, আগামী ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।